আসসালামু আলাইকুম। আমাদের ডিইউ রিটেন স্ট্যান্ডার্ড সিরিজের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার রাসায়নিক পরিবর্তন নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে আছি আমি শাহরিয়ার রিফাত, পড়াশোনা করছি বুটেক্সের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো চলো শুরু করা যাক। আচ্ছা, একদম প্রথম যে কোশ্চেনটা আমাদের বলছে যে পানির বিয়োজনের ক্ষেত্রে তার স্ববিয়োজন ধ্রুবক এবং আয়নিক গুণফলের রাশিমালা বের করতে হবে। এবং সেকেন্ড কোশ্চেনে বলছে যে এই যে আয়নিক গুণফল কেডব্লিউ এটার উপর তাপমাত্রার প্রভাবটা কি, এবং এটা কিন্তু ভাই আমাদের ঢাকা ভার্সিটি 2021-22 সেশনের কোশ্চেন। আচ্ছা, এখন আমরা যদি ফার্স্টে পানির স্ববিয়োজনের জন্য রিয়াকশনটা একটু দেখি, খেয়াল করো যে পানি H2O প্লাস H2। এখন ভাইয়া পানি কি একটা উভধর্মী পদার্থ? তো যেহেতু পানি একটা উভধর্মী পদার্থ, তার মধ্যে কিন্তু অ্যাসিডিক বেসিক দুইটা ন্যাচারই দেখা যাবে। সো এখান থেকে একবার তৈরি হবে হাইড্রোনিয়াম আয়ন H3O+, এবং আবার তৈরি হবে হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন। এবং দেখো অলরেডি কিন্তু এই জিনিসপাতিগুলো আমরা পড়ে আসছি যে পানি থেকে যখন OH- তৈরি হয়, দ্যাট মিন্স ও যখন H+ ত্যাগ করে তখন তার আচরণটা কিসের মতো হয়? একটা অ্যাসিডের মতো। এবং এখান থেকে যখন হাইড্রোনিয়াম আয়ন তৈরি হয়, দ্যাট মিন্স ও যখন একটা H+ গ্রহণ করে তখন তার আচরণটা কিসের মতো হয়? বেজের মতো। তাহলে এটাই কিন্তু পানির উভধর্মিতার। এখন আমি যদি এখান থেকে তার সাম্য ধ্রুবক যে রাশিমালাটা, সাম্য ধ্রুবকের জন্য রাশিমালাটা বের করতে চাই, খেয়াল করো ভাইয়া, সাম্য ধ্রুবকের রাশিমালা বের করার টেকনিকটা কি? উপরে থাকবে উৎপাদের ঘনমাত্রা, নিচে কি থাকবে ভাই? বিক্রিয়কের ঘনমাত্রা। এখন আমার এখানে উৎপাদটা কি আছে? H3O+, OH-, আর নিচে আছে হচ্ছে আমাদের পানি। যেহেতু 2 মোল আছে আমরা এখানে স্কয়ার ইউজ করলাম। আচ্ছা, এখন এই যে বিক্রিয়াটা আমি লিখলাম, এই যে সাম্যধ্রুবক কেসিটা আমরা লিখলাম, খেয়াল করো ভাইয়া, পানির বিয়োজনের জন্য এই কেসিটাকেই আমরা আসলে ডাকতে পারি কেডি বলে। দ্যাট মিন্স আমরা পানির বিয়োজনের জন্য যে কেসিটা বের করছি এটাকে আমরা কি নামে ডাকতেছি? কেডি। আচ্ছা, এখন ভাই এর পরের লাইনে আমরা যদি গুণ করে ফেলি যে কেডি ইন্টু পানির ঘনমাত্রা, এটা ইকুয়াল টু আসে H3O+ এর ঘনমাত্রা ইন্টু হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা। ওকে, এখন তোমরা একটু দেখো যে আমাদের এখানে কেডিটা কি? পানির বিয়োজন ধ্রুবক, একটা কনস্ট্যান্ট, এবং আমরা জানি যে বিশুদ্ধ পানির যে ঘনমাত্রা এটাও কি বলতো? একটা কনস্ট্যান্ট। তাহলে দুইটা কনস্ট্যান্টকে গুণ করলে আমরা যেটা পাবো এটাও কি আসবে? একটা কনস্ট্যান্ট। এবং এই কনস্ট্যান্টটাকেই আমরা বলি পানির আয়নিক গুণফল। তাহলে দেখো এই দুইটার যে গুণফলটা আসবে এই জিনিসটাকে আমরা বলতেছি পানির আয়নিক গুণফল কেডব্লিউ। তাহলে কেডব্লিউ ইকুয়াল টু আমরা কি বলতে পারি ভাই? কেডব্লিউ ইকুয়াল টু আসে H3O+ ইন্টু হচ্ছে OH-। তাহলে এটাই হচ্ছে আমাদের পানির আয়নিক গুণফলের রাশিমালা। এখন তোমরা বলতে পারো যে ভাই আমরা তো কেডব্লিউর আরেকটা ফর্মুলা পড়ে আসছি, যে তুমি কেডব্লিউ একটা ফর্মুলা কিরকম পড়ছো? যে কেডব্লিউ ইকুয়াল টু H+ এর ঘনমাত্রা ইন্টু OH- এর ঘনমাত্রা। খেয়াল করো ভাই, কেডব্লিউর জন্য এটাও অ্যাকুরেট, এটাও কিন্তু ঠিক আছে। এখন তুমি যদি বলো কোনটা মোর অ্যাকুরেট, তাহলে এই ফর্মুলাটা কিন্তু কেডব্লিউর জন্য মোর অ্যাকুরেট, বাট দুইটাই ঠিক আছে। হ্যাঁ, এখন আমি তো কেডব্লিউ রাশিমালা পেয়ে গেছি। এখন সাথে যদি আমি একটু কেডব্লিউ আর কেডির মধ্যে সম্পর্কটাও এখানে দেখাইতে চাই, খেয়াল করো আমি এখানে কি পাইলাম? যে কেডি ইন্টু পানির যে ঘনমাত্রা স্কোয়ার, এটা ইকুয়াল টু কি বলতো আমাদের? কেডব্লিউ। তাহলে এইটাই হচ্ছে পানির জন্য তার স্ববিয়োজন ধ্রুবক এবং আয়নিক গুণফলের মধ্যে সম্পর্ক। আচ্ছা, তাহলে আমাদের 1 নম্বর কোশ্চেন ডান। সেকেন্ড কোশ্চেন আসো। সেকেন্ড যে কোশ্চেনটা আমাদের বলছে, এই সেকেন্ড কোশ্চেন আমাদেরকে বলছে এই কেডব্লিউর উপর তাপমাত্রার প্রভাব কি। ফার্স্ট অফ অল ভাই, কেডব্লিউটা কি একটা সাম্য ধ্রুবক? তো সাম্য ধ্রুবকের সাথে তাপমাত্রার যে সম্পর্ক এই জিনিসটা ডিল করে হচ্ছে ভ্যান টফের সমীকরণ। আমরা একটু পরেই কিন্তু ভ্যান টফের সমীকরণ পড়বো। সো তখন আমি আসলে ভ্যান টফের সমীকরণ দিয়ে এক্সপ্লেন করবো যে কেমনে তুমি এই বিক্রিয়াটার উপর, এই সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রার ইফেক্টটা এক্সপ্লেন করতে পারবা। এখন এই মুহূর্তে আমি যদি ভ্যান টফ ছাড়াই জাস্ট লা শ্যাতেলিয়ার কনসেপ্ট ইউজ করে অ্যান্সার করতে চাই, তাহলে আমি দুইভাবে অ্যান্সার করতে পারি। একটু পরে আমি শিখবো যে ভ্যান টফ থেকে কেমনে অ্যান্সার করা যায়, এবং এখন আমরা আসলে লা শ্যাতেলিয়ার কনসেপ্ট থেকে যদি অ্যান্সার করতে চাই যে এই কেডব্লিউর উপর তাপমাত্রার প্রভাবটা কি হবে, তাহলে খেয়াল করো এটা আমি কেমনে করতে পারি। পেজ নিয়ে নিই। যে পানি যখন বিয়োজনটা হয়, এই পানির বিয়োজনের জন্য রিয়াকশনটা কি আসে? হ্যাঁ, H+ প্লাস OH-। এবং পানির যে বিয়োজনের বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা হচ্ছে একটা তাপহারী বিক্রিয়া। তাহলে ভাইয়া এটা যদি হয় একটা তাপহারী বিক্রিয়া, তাহলে তোমরা একটু আমাকে বলো তো, একটা তাপহারী বিক্রিয়ার জন্য আমি যদি তার তাপমাত্রা বৃদ্ধি করি, একটা তাপহারী বিক্রিয়ার জন্য আমি যদি তার তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে বিক্রিয়ার ডিরেকশনটা কোন দিকে যাবে? ফরওয়ার্ড। দ্যাট মিন্স এই বিক্রিয়াটা তখন কিন্তু হবে একটা ফরওয়ার্ড রিয়াকশন।
আচ্ছা ভাইয়া, ফরওয়ার্ড রিয়াকশন মানে আসলে কি বোঝাচ্ছে এখানে? যে বিক্রিয়াটা সামনের দিকে যে কার ঘনমাত্রা বৃদ্ধি করে বলতো? সে H প্লাসের ঘনমাত্রা এবং OH মাইনাসের ঘনমাত্রা, এই দুইটার ঘনমাত্রাই কিন্তু বৃদ্ধি পাবে। এখন পানির আয়নিক গুণফল মানে কি ছিল? যে H প্লাসের ঘনমাত্রা ইন্টু কি OH মাইনাসের ঘনমাত্রা। তাহলে বলতো ভাই, এই দুইটার ঘনমাত্রা যদি বৃদ্ধি পায়, ইন দ্যাট কেস আমাদের KW এর মানটাও কি বলতো বৃদ্ধি পাবে। তাহলে এখান থেকে আমি ভ্যান টপ ইউজ না করেই কি বলতে পারি বলতো? যদি আমাদের তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে পানির আয়নিক গুণফলের মানও কি বলতো বৃদ্ধি পাবে। এবং এই রিলেভেন্ট একটা ম্যাথ কিন্তু আমরা ঠিক পরের স্লাইডেই পাচ্ছি। ওকে, তো চলো করে ফেলি। এই ম্যাথটা খুব ইন্টারেস্টিং, হ্যাঁ, এবং এই টাইপের ম্যাথ কিন্তু আমাদের ভার্সিটির জন্য যেমন ইম্পর্টেন্ট, একইভাবে আমাদের ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড যে ভার্সিটিগুলো আছে, ইঞ্জিনিয়ারিং পরীক্ষার জন্যও কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। এখানে বলছে যে 25 ডিগ্রি সেলসিয়াসে কেডাব্লিউর ভ্যালু হচ্ছে 10⁻⁻14 এবং 90 ডিগ্রি সেলসিয়াসে কেডাব্লিউর ভ্যালু হচ্ছে 10⁻12। এবং দেখো আমরা দেখতেছি ভাই, তাপমাত্রা যখন বাড়ছে 25 থেকে 90, তোমাকে একটু আগে যে কথাটা বললাম যে তাপমাত্রা যখন বাড়ছে আমাদের কেডাব্লিউর মানটা কিন্তু বাড়বে। তো এই দুইটা মান থেকে ব্যাখ্যা করতে বলছে যে বিশুদ্ধ পানির যে পিএইচ এটা হচ্ছে তাপমাত্রা নির্ভর। এখন আমি কেমনে এক্সপ্লেন করবো এই জিনিসটা? আচ্ছা চলো শুরু করি। ফার্স্ট অফ অল ভাই, আমরা কেডাব্লিউ রাশিটা কি পেয়েছিলাম? কেডাব্লিউ ইকুয়াল টু ছিল H প্লাসের ঘনমাত্রা ইন্টু OH মাইনাসের ঘনমাত্রা। এখন বলো তো, একটা বিশুদ্ধ পানির জন্য যেহেতু সে নিউট্রাল, একটা বিশুদ্ধ পানির জন্য তার H প্লাসের ঘনমাত্রা OH মাইনাসের ঘনমাত্রা কি থাকে? সেম থাকে। তো যেহেতু বিশুদ্ধ পানির H প্লাস এবং OH মাইনাসের ঘনমাত্রাটা সেম থাকে, ইন দ্যাট কেস আমি কি বলতে পারি বলতো? যে KW ইকুয়াল টু H প্লাসের ঘনমাত্রা তার স্কোয়ার। ওকে, আচ্ছা এখন খেয়াল করে দেখো যে এর পরের লাইনে আমি কি বলতে পারি ভাইয়া? যে H প্লাসের ঘনমাত্রা এটা ইকুয়াল টু আসে √ওভার KW। তাহলে আমি এই রাশিমালাটা রেডি করে রাখলাম, ইকুয়েশনটা আমি রেডি করে রাখছি। এখন যখন আমরা 25 ডিগ্রি সেলসিয়াস নিয়ে কাজ করব অ্যাট 25 ডিগ্রি সেলসিয়াস, এই 25 ডিগ্রি সেলসিয়াসে আমাদের কেডাব্লিউ ভ্যালু বসে 10⁻⁻14। দ্যাট মিনস 25 ডিগ্রি সেলসিয়াসে যদি আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা বের করি, এটা ভ্যালু আসবে √10⁻14। দ্যাট মিনস কত ভাই? 10⁻7। আচ্ছা, এটা যদি হয় হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, তাহলে বলো তো এখান থেকে তার পিএইচটা কত আসে? এটা তো সবাই জানি আমরা যে পিএইচ ইকুয়াল টু কি ছিল? -log of H প্লাস। সো এটা আসে হচ্ছে -log 10⁻⁻7। দ্যাট মিনস কত ভাই? 7। আচ্ছা 25 ডিগ্রি সেলসিয়াসে তাহলে পানির পিএইচটা কত আসলো? 7। এবং এটাকে আমরা কি বলি? নিউট্রাল পয়েন্ট। এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে 90 ডিগ্রি সেলসিয়াস নিয়ে যখন আমরা কাজ করব, 90 ডিগ্রি সেলসিয়াস নিয়ে যখন আমরা কাজ করব, খেয়াল করে দেখো তখন কিন্তু আমরা কেডাব্লিউ মানটা চেঞ্জ হয়ে গেছে। তো কেডাব্লিউ যদি চেঞ্জ হয় তখন আমার H প্লাসের ঘনমাত্রাও চেঞ্জ হবে। দ্যাট মিনস আমাদের H প্লাসের ঘনমাত্রা এখন কত আসবে? 10⁻12। দ্যাট মিনস এটা আসে কত ভাই? 10⁻6। আচ্ছা এখন ভাইয়া H প্লাসের ঘনমাত্রা যদি 10⁻6 হয়, তাহলে দেখতো এখানে আমাদের যে পিএইচটা আসবে, পিএইচটা কত আসবে? এবার 6। তাহলে মজার ব্যাপারটা কি বলতো? যে আমি 25 ডিগ্রি সেলসিয়াসের সময় বিশুদ্ধ পানির পিএইচটা কত আসছিল? 7। বাট আমি যখন 90 ডিগ্রি সেলসিয়াসে চলে গেছি তখন আমাদের বিশুদ্ধ পানির পিএইচটা কত আসছে? 6। এখন ভাই এই কনসেপ্ট থেকে আমি যারা সুন্দর কোশ্চেন অ্যান্সার করতে চাই, খেয়াল করো ফার্স্ট অফ অল আমি কিন্তু এতটুকু প্রমাণ করে ফেলছি যে বিশুদ্ধ পানির পিএইচ তাপমাত্রার উপর নির্ভর করে। তোমার তাপমাত্রা চেঞ্জ হয়েছে, পিএইচ এর ভ্যালু কি চেঞ্জ হয়ে গেছে। তো এই জায়গা থেকে দেখো আমরা ছোটবেলা থেকে যে শিখে আসছি পিএইচ এর স্কেলটা ছিল, তো পিএইচ এর স্কেলের একদম নিউট্রাল পয়েন্ট আমরা কত রে বলতাম? 7। বাট তুমি আজকে থেকে কিন্তু এটা বলতে পারতেছো না যে সবসময় এটা নিউট্রাল পয়েন্ট 7, কারণ তুমি এতটুকু বুঝে গেছো এই নিউট্রাল পয়েন্ট 7 আসবে আসলে কত ডিগ্রি সেলসিয়াসে? হ্যাঁ 25 ডিগ্রি সেলসিয়াসে, তাই তো? এখন ভাই তোমারে যদি বলে যে না 90 ডিগ্রি সেলসিয়াসের জন্য পিএইচ এর গ্রাফটা আঁকতে, পিএইচ এর স্কেলটা আঁকতে, তখন আমারে বলো তো ওই সময় আমার নিউট্রাল পয়েন্টটা কত আসবে? 6। এতটুকু বুঝতে পারছি আমরা? তার মানে 90 ডিগ্রি সেলসিয়াসে নিউট্রাল পয়েন্ট যেটা, 25 ডিগ্রি সেলসিয়াসে নিউট্রাল পয়েন্ট কিন্তু এটা আসে না। এখন তোমার যদি আমি একটু টেকনিক্যালি জিনিসটা কোশ্চেন করি, অন্য একটা কোশ্চেন করি অন্যভাবে, যে বলো তো ভাই যে 90 ডিগ্রি সেলসিয়াসে তুমি আগে এতটুকু বলো যে 25 ডিগ্রি সেলসিয়াসে যার পিএইচ 6, 25 ডিগ্রি সেলসিয়াসে যার পিএইচ 6 তার নেচারটা কিরকম? তো আমরা এতটুকু জানি যে সারা জীবন ধরে পড়ে আসছি যে 7 হচ্ছে নিউট্রাল পয়েন্ট, 7-এর নিচে আমরা বলতেছি অ্যাসিড, 7-এর উপরে আমরা বলতেছি বেস, তাই তো? এখন বলো তাহলে যেহেতু এখানে তোমাকে বলছে 6 নিয়ে কাজ করতে, তুমি কনফিডেন্টলি বলতে পারছো এটা হচ্ছে অ্যাসিডিক নেচার। ওকে, বাট আমি যদি তোমার কোশ্চেনটা টেকনিক্যালি করি যে ভাই 90 ডিগ্রি সেলসিয়াসে যার পিএইচ 6 সেও কি অ্যাসিডিক হবে?
তুমি বলো, তুমি তো অলরেডি পড়ে আসছো 90 ডিগ্রি সেলসিয়াসে যে নিউট্রাল তার কত বলো তো 6। ব্যাপারটা কি বুঝতে পারছি? তার মানে আমাদের পিএইচ যে স্কেল, আমরা যে বলি যে পিএইচ আর পিএইচ ইকুয়াল টু 14, পুরো জিনিসটা আসলে ডিপেন্ড করে কার উপর বলো তো? তাপমাত্রার উপর। তুমি যখনই তাপমাত্রা চেঞ্জ করে ফেলবা তখন কিন্তু ভাই আমার পুরো স্কেলটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, আশা করি এটা সবাই ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন বলছে যে পিএইচ বলতে কি বুঝো? পিএইচ স্কেল 0 থেকে 14 পর্যন্ত হয় কেন? তার আগে তুমি এতটুকু শিওর হও যে পিএইচ স্কেল যে 0 থেকে 14 এটা আসলে কত ডিগ্রি সেলসিয়াসে কাজ করে? 25 ডিগ্রি। ওকে, তাপমাত্রা চেঞ্জ করলে স্কেল কিন্তু চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে পিএইচ কি ভাই? ছোটকাল থেকে পড়ে আসতেছি। পিএইচ এর ফর্মুলা ছিল মাইনাস লগ অফ এইচ প্লাস। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার যে ঋণাত্মক লগারিদম, এটারে আমরা কি বলছি? পিএইচ। আচ্ছা, পিএইচ স্কেল 0 থেকে 14 পর্যন্তই কেন হয় বলতো? যে আমরা আয়নিক গুণফলের, পানির আয়নিক গুণফল রাশি কি পেয়েছি? KW ইকুয়াল টু এইচ প্লাসের ঘনমাত্রা ইন্টু OH মাইনাসের ঘনমাত্রা, তাই তো? সো আমি যদি এখানে দুই পাশে মাইনাস লগ দিয়ে গুণ করি তাহলে দেখো মাইনাস লগ অফ KW এটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস লগ এইচ প্লাসের ঘনমাত্রা ইন্টু হচ্ছে OH মাইনাসের ঘনমাত্রা। ওকে, সো যেহেতু এখানে তাপমাত্রা মেনশন করে নাই, আমরা ধরেই নিচ্ছি এটা 25 ডিগ্রি সেলসিয়াস। তার মানে 25 ডিগ্রি সেলসিয়াসে আমাদের KW ভ্যালুটা কত ছিল? 10 টু দি পাওয়ার মাইনাস 14। তো তুমি যদি ভ্যালুটা ইনপুট দাও এখানে মাইনাস লগ 10 টু দি পাওয়ার মাইনাস 14। আচ্ছা, পরের লাইনটা দেখো ভাই, লগের মধ্যে দুইটা গুণ আছে, তো লগের মধ্যে যদি গুণ থাকে তাদেরকে আমরা কি করে দিব? যোগ করে দিব। তো দুইটার যদি আমরা যোগ করি তাহলে আসে হচ্ছে মাইনাস লগ অফ এইচ প্লাস প্লাস মাইনাস লগ অফ OH মাইনাস। এখন অলরেডি তোমার বুঝে যাওয়া জিনিস, বুঝে যাওয়া উচিত যে আমার সিনারি এখন কোন দিকে যাচ্ছে। খেয়াল করো, মাইনাস লগ অফ এইচ প্লাস এতটুকুরে আমি বলতে পারি পিএইচ, এবং মাইনাস লগ অফ OH মাইনাস এতটুকুরে কি বলতে পারি আমরা? পিওএইচ। আর এটার যদি ক্যালকুলেশন করি আমরা, এই দেখো মাইনাসটা সামনে চলে যাবে পাওয়ার সহ, মাইনাস মাইনাসে প্লাস, লগ 10/10 এর ভ্যালু কত? 1। তার মানে আমি কি পাচ্ছি ভাই? পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু কত বলো তো? 14। বাট আবারও একই কথা, এটা কত ডিগ্রি সেলসিয়াসে কাজ করবে? 25 ডিগ্রি সেলসিয়াস। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের বলছে একটা বাফার দ্রবণ কিভাবে পিএইচ নিয়ন্ত্রণ করে। এই জিনিসটা আমরা একটু পরে পড়বো, হ্যাঁ, বাফার আসে সামনে, তো বাফারের মধ্যে জিনিসটা পড়বো। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই। ভাই পিএইচ তো বের করতে হবে, বাট ওই যে হেডলাইনে দিয়ে রাখছি ডিউ রিটেন স্ট্যান্ডার্ড, তার মানে আমার হাতে কিন্তু ক্যালকুলেটর নেই। তো ক্যালকুলেটর ছাড়া তোমার যদি পিএইচ এর মান বের করতে হয়, এর আগে তোমার লগের কয়েকটা ভ্যালু একটু মুখস্থ করা লাগবে। খুব একটা কঠিন না, একবার দুইবার লেখো, একবার দুইবার দেখো, দেখবা জিনিসগুলো মাথার মধ্যে ফিক্সড হয়ে গেছে। তাহলে আমরা কয়েকটা ভ্যালু দেখতেছি। লগ 1 কত? 0, 2 হচ্ছে 0.3, লগ 3 হচ্ছে 0.5। তো মোটামুটি আমাদের যে ভ্যালুগুলো কাজে লাগে লেখা আছে, হ্যাঁ। আর এখান থেকে আমরা একটা জিনিস একটু মাথায় রাখবো, যদি কখনো আমার ফরম্যাটটা এরকম আসে যে মাইনাস লগ a ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস বি, তো তুমি আসলে এই ক্যালকুলেশন মাথার মধ্যে অলরেডি তোমার হয়ে গেছে যে ক্যালকুলেশনের পরের লাইন কি হবে? লগের মধ্যে গুণ আছে মানে কি করব? যোগ করব। যোগ করলে আমরা ফাইনালি যে লাইনটা পাবো এটা হচ্ছে বি মাইনাস লগ এ। তুমি এই লাইনটারে কাজে লাগায় আসলে ক্যালকুলেটর থেকেও ফার্স্ট ক্যালকুলেশন করে ফেলতে পারবা। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা আসলে ম্যাথের মধ্যে দেখি। আর পিএইচ ইকুয়াল টু ফর্মুলা তো দেখছি যে মাইনাস লগ অফ এইচ প্লাস, এবং মাত্রই প্রমাণ করে আসছি যে পিএইচ আর পিওএইচ দুইটার যোগফল কত আসবে? 14। আচ্ছা, সেম জিনিস বলো, পিএইচ ইকুয়াল টু ফর্মুলা বলছে মাইনাস লগ অফ এইচ প্লাস, তাহলে আমাদের এইচ প্লাসের ঘনমাত্রা কত ভাই? 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ। আমি যদি অ্যান্টি লগ করি তাহলে যে 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ চলে আসছে। সেম ভাবে পিওএইচ হচ্ছে মাইনাস লগ অফ OH মাইনাস, অ্যান্টি লগ যদি করো তাহলে OH মাইনাসের ঘনমাত্রা কত? 10 টু দি পাওয়ার মাইনাস পিওএইচ। এবং এই যে পিএইচ স্কেল কত? 0 থেকে 14 পর্যন্ত কত ডিগ্রি সেলসিয়াসে? 25 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, প্রথম কোশ্চেন আমাদের বলছে পিএইচ থেকে যেটা, যে 0.002 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত? বাচ্চাদের কোশ্চেন একদম, খেয়াল করো কি বলছে। পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ এইচ প্লাস, মাইনাস লগ অফ এইচ প্লাস। এখন ভাইয়া দেখো তো, আমি যদি ভ্যালুটা ইনপুট দিই তাহলে মাইনাস লগ অফ এইচ প্লাস। এখন ভাইয়া এই যে ঘনমাত্রা দেওয়া আছে, এই ঘনমাত্রাটা কার বলো তো? সালফিউরিক অ্যাসিডের।
এখন অনেকে তো চিল্লায় উঠে বলবে ভাই এটাই আমার অ্যান্সার, এটাই হচ্ছে H+ এর ঘনমাত্রা। খেয়াল করো আমাদের যে সালফিউরিক অ্যাসিড সেখানে হাইড্রোজেন আয়ন কয়টা আছে? 2টা। দ্যাট মিনস তোমার তো সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা লাগবে না, তোমার লাগবে ভাই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে এখানে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা যা, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কি তার দ্বিগুণ। তাহলে বলো এটার ঘনমাত্রা কত? 2 × 0.002। এখন পরের লাইনে কি আসে? -log 0.004। তো আমার কাছে তো ক্যালকুলেটর নেই, ক্যালকুলেটর তো ইউজ করতে পারবো না। তাহলে বলো পরের লাইন কি করবা? আমি তো তোমার ভেঙে ভেঙে লিখতেছি, বাট তুমি পরীক্ষা হলে কিন্তু এই লাইনগুলো মাথার মধ্যে কাজ করবা। তুমি এখন শিখো, বাট পরীক্ষায় যখন অ্যাপ্লাই করবা তখন তোমার পুরো ক্যালকুলেশন হয় মাথার মধ্যে এগুলো। তাহলে ভাইয়া পরের লাইনে কি বলতে পারি? 4 × 10⁻³ তো দেখো এই যে আমরা একটু আগে ফর্মুলাটা দেখে আসছি যে log a × 10⁻⁻b যখন আসে তখন আমাদের অ্যান্সার আসে হচ্ছে b - log a। ঠিক আছে, তাহলে আমাদের এই যে log 3 লাগবে, log 3 ভ্যালু কত ভাই? 0.5। তাহলে বলো সরি log 4 লাগবে আমাদের অ্যাকচুয়ালি এখানে। তাহলে log 4 এর ভ্যালু কত? 0.6। তাহলে এই যে আমাদের a × 10⁻⁻b তে আসছে a × 10⁻⁻b, তাহলে অ্যান্সার কি হবে? b - log a। দ্যাট মিন্স অ্যান্সার হচ্ছে 3 - log 4। log 4 এর ভ্যালু কত ভাইয়া? 0.6। যেহেতু 0.6, 3 - 0.6 কত আসে বলো তো? 2.4। ওকে ডান। আচ্ছা নেক্সট কোশ্চেন আমাদের বলছে 10⁻⁸ মোলার এই সেলের পিএইচ কত? এটা বেশ একটা ইন্টারেস্টিং প্রবলেম। হ্যাঁ, সো এটা দেখার পরে অনেকে প্রথম দেখায় যেটা করে ফেলে যে ভাই পিএইচ ইকুয়ালটা আমরা কি জানি? -log H+। তো তুমি যদি পরের লাইনে ভ্যালুটা বসাই দাও -log of 10⁻⁸, তাহলে তো চোখের দেখাই বলা যাচ্ছে অ্যান্সার কত চলে আসে? 8। বাট এই ম্যাথে কিন্তু একটা ঝামেলা আছে। এখন ভাইয়া ঝামেলাটা আসলে কি মনে রাখবা, যখন আমাদের হাইড্রোজেন আয়ন অথবা হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা যদি হাইড্রোজেন অথবা হাইড্রোক্সাইড যে কোনোটারই যদি ঘনমাত্রা 10⁻⁻5 থেকে কম হয়ে যায়, যখনই আমাদের হাইড্রোজেন বা হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা 10⁻⁻5 থেকে কম হয়ে যাবে তখন ওই ঘনমাত্রার সাথে আমরা 10⁻⁷ যোগ করব। ভাই 10⁻⁷টা কই থেকে আসছে? পানির যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এটা ভ্যালু কত ছিল? 10⁻⁷। তার মানে যখন আমরা এই রেঞ্জের বাইরে চলে যাব, ঘনমাত্রা যখন 10⁻⁵ থেকে কমে যাবে তখন আমরা এই ভ্যালুর সাথে 10⁻⁷ যোগ করব। তাহলে পরের লাইনে কি আসে? -log 10⁻⁸ তো আছেই, প্লাস বলতো আমার ঘনমাত্রা কমে গেছে, তাহলে কত? 10⁻⁷। এখন তুমি বলতেছো ভাই এটা আবার ক্যালকুলেটর ছাড়া কেমনে করব? খেয়াল করো কেমনে করবা। -log বলো হ্যাঁ 10⁻⁸ আর 10⁻⁷ দুইটার মধ্যে আমরা কমন নিব কোনটা? তাহলে ছোটটা যদি কমন নাও 10⁻⁸ যদি কমন নাও তাহলে কত আসে? 1 + 10, তাই তো? ওকে, তাহলে পরের লাইনে কি আসে ভাইয়া? -log, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 11 × 10⁻⁸, তাই তো? তাহলে দেখো আমরা আবারও কি a × 10⁻⁻b এর ফরম্যাটে চলে আসছি। তো যেহেতু আমরা a × 10⁻⁻b এর ফরম্যাটে চলে আসছি তাহলে আমার অ্যান্সার কি হবে? b - log a। h - log a কত? 11। এখন তুমি তো আবার একটু ঝামেলায় পড়ে গেছো যে ভাই ভ্যালু তো শিখছিলাম কত পর্যন্ত? log 8, 9 এই পর্যন্ত, 11 তো জানি না। দেখো আমি চাইলেই তোমার log 11 এর ভ্যালুটা লিখে দিতে পারতাম, কেন লিখি নাই? কিছু সিচুয়েশন আসলে তোমার পরীক্ষা হলে ফেস করা শেখা লাগবে। দেখো ভাই আমি log 11 এর ভ্যালু ধরো জানি না, এখন তুমি চিন্তা করবা কেমনে? তুমি log 10 এর ভ্যালু তো জানো, log 10 এর ভ্যালু কত? হ্যাঁ 1। তো log 10 এর ভ্যালু যদি 1 হয়, log এর ভ্যালুগুলো তো অনেক বিশাল চেঞ্জ আসতেছে না, সামান্য একটু চেঞ্জ আসতেছে। তো log 10 এর ভ্যালু যদি 1 হয় তাহলে log 11 এর ভ্যালু কি 1 পয়েন্ট সামথিং, মানে একের একটু বেশি। এখন তুমি বলো তো হ্যাঁ 8 এর থেকে তুমি যদি 1 বিয়োগ করতে তাহলে অ্যান্সার কত আসে? 7। তুমি কি 1 বিয়োগ করতেছো না একের একটু বেশি? তো যেহেতু তুমি একের একটু বেশি বিয়োগ করতেছো দ্যাট মিন্স অ্যান্সারটা কি বলো তো? 7 এর একটু কম আসবে। এখন 7 এর একটু কম মানে কত ভাই? 6.9। তোমার কাছে তো ক্যালকুলেটর নাই, তুমি কাছাকাছি যেতে পারলেই হইছে। ঠিক আছে, log 11 এর ভ্যালু অ্যাকচুয়ালি 1.04 বা 05 মনে হয়। তো তুমি এটা করলে কত আসে? 6.95 আসতো। 6.9 লিখছো, এনাফ। ওকে, তো আশা করি এটাও সবাই বুঝতে পারছি। আচ্ছা নেক্সটে বলছে কোন দ্রবণের পিএইচ এর মান 2 থেকে 5 এ পরিবর্তিত হলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার কিরূপ পরিবর্তন হবে? তার আগে
এই ম্যাথটা করার আগে তোমরা একটু আমাকে বলো যে হাইড্রোজেনের ঘনমাত্রার যে পরিবর্তন হবে এটা আসলে কেমন হবে, বাড়বে না কমবে? তো অনেকে তো বলে ফেলছো যে ভাই পিএইচ যেহেতু বাড়ছে হাইড্রোজেনের ঘনমাত্রাও তো বাড়ার কথা। খেয়াল করে দেখো আমরা আসলে চিন্তা করবো কেমন এটা, যে ফার্স্ট অফ অল আমাদের পিএইচ প্রথম কন্ডিশনে ছিল হচ্ছে 2। আমি যদি অ্যান্টি লক করি তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত আসে? হ্যাঁ 10⁻²। দেখে আসছি কিন্তু এটা একটুকে। আর সেকেন্ড সিনারিওতে 2 থেকে 5 আসছে, দ্যাট মিনস সেকেন্ড সিনারিওতে আমাদের পিএইচ এর ভ্যালুটা আসছে হচ্ছে 5। তাহলে তখন আমার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত? 10⁻⁻5। বলো ঘনমাত্রা ছিল কত? 10⁻²। আসছে কত? 10⁻⁻5। তার মানে ঘনমাত্রা কিন্তু অবশ্যই কমছে। সো আমার ফার্স্ট অ্যান্সার কিরূপ পরিবর্তন হবে, কত গুণ হবে এটা তো পরে বলতেছে, আগে বলো বাড়বে না কমবে? ঘনমাত্রা কমছে, সো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কিন্তু কমবে, ফার্স্ট অ্যান্সার। সেকেন্ড অ্যান্সার যদি বলতে হয় যে ভাই কত গুণ কমবে, তাহলে খেয়াল করে দেখো যে 10⁻² ডিভাইডেড বাই 10⁻⁻5। তো এই 10⁻⁻5 যদি উপরে চলে আসে তাহলে কত? 10⁻5। তাহলে 10⁻² ইন্টু 10⁻5 দ্যাট মিনস কত? হ্যাঁ 10⁻3। তাহলে কত গুণ কমবে বলো তো? 1000 গুণ কমবে। ওকে, আচ্ছা আবারও একটা ভার্সিটি কোশ্চেন চলে আসছে, রাজশাহী ইউনিভার্সিটি 19-20 সেশনের কোশ্চেন। বলছে 10 ml 1 মোলার HCl এ পানি যোগে 100 ml আয়তনে পাতলা করা হলে দ্রবণের পিএইচ কত? ফার্স্ট কথা বলো তো ভাইয়া, যদি আমরা পানি যোগ করি, পানি যদি যোগ করি, আয়তন যদি চেঞ্জ হয় তার মানে ঘনমাত্রা অবশ্যই চেঞ্জ হবে, তাই তো? সো পিএইচ যদি বের করতে হয় আমার তো আগে ঘনমাত্রা বের করা লাগবে। তো আমার ইনিশিয়ালি ঘনমাত্রা ছিল যা 1 মোলার, তুমি 100 ml পানি যোগ করার পর অবশ্যই ঘনমাত্রা চেঞ্জ হবে। তো চলো নতুন ঘনমাত্রাকে বের করে ফেলি। এই জিনিসটা আমরা বের করবো কেমনে? লঘুকরণ সূত্র থেকে। তাহলে কি বলছে? S1V1 ইকুয়াল টু S2V2। তাহলে আমরা যদি একবার S2 বের করি কত আসে ভাই? 10⁻1 ডিভাইডেড বাই হচ্ছে V2 কত? 100, কারণ নতুন আয়তন এখন কিন্তু 100 ml হয়ে গেছে। তাহলে 10/100 কত ভাই? 0.1। তাহলে ঘনমাত্রা এখন 0.1। তো ঘনমাত্রা পেয়ে গেলে তো পিএইচ বের করা তোমার কাছে আর কোনো ব্যাপারই না। তাহলে পিএইচ কত? মাইনাস লগ অফ 0.1, তার মানে কত ভাই? 10⁻⁻1। দ্যাট মিনস পিএইচ এর ভ্যালু কত আসে? 1। আচ্ছা নেক্সটে চলে যাই। বলছে 500 ml দ্রবণে 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে, অতিরিক্ত 500 ml পানি যোগ করা হলে দ্রবণের পিএইচ কত? আগে ভাই আগের ম্যাথটার সাথে একটু পার্থক্য বুঝো। আগের ম্যাথে তোমাকে পানি যোগ করে নতুন আয়তনটা হয়েছে 100 ml, বাট এই ম্যাথে কিন্তু এক্সট্রা 500 ml পানি যোগ করছে, দ্যাট মিনস নতুন আয়তন কিন্তু এখন আমার কত বলো তো? 1000 ml। ও এখানে ঘনমাত্রা একক লিখে নেই, 0.1 মোলার। খেয়াল করো ভাইয়া, তোমাকে প্রথমে আমার যদি পানি যোগ করার পরে ঘনমাত্রাটা বের করতে হয়, এখন এইখানে কিন্তু ইনিশিয়াল ঘনমাত্রাটাও আমার দেওয়া নাই, বাট এই যে ইনিশিয়াল ঘনমাত্রা বের করার জন্য যে ইনফরমেশনটা দেওয়া আছে এটা দিয়ে কিন্তু ঘনমাত্রা বের করে আমরা স্কুল পার করে আসছি, তাই না? সো আমি যদি এই ইনফরমেশনের কাজে লাগাই আমার ইনিশিয়াল ঘনমাত্রা বের করতে চাই, যে S1 ইকুয়াল টু 1000 ইন্টু W ডিভাইডেড বাই হচ্ছে MV। তাহলে কি ভাই? 1000 ইন্টু W হচ্ছে 4.9, সালফুরিক অ্যাসিডের জন্য M কত? 98, V কত? 500। ওকে, এখন ক্যালকুলেটর কিন্তু হাতে নেওয়া যাবে না। তাহলে 500 1000 কত? হ্যাঁ 2, আর এই 2 আর 98 যদি করো তাহলে আসে হচ্ছে 49। ওকে, তাহলে 4.9 ডিভাইডেড বাই 49 কত আসে ভাই? 0.1। ঠিক আছে, ওকে তাহলে আমি তো এখানে 0.1 মোলার পাইলাম ঘনমাত্রা। এখন এটা তো ছিল আমার ইনিশিয়াল ঘনমাত্রা, তুমি এটার মধ্যে আবার যোগ করছো কতটুকু পানি? 500 ml পানি যোগ করছো। তাহলে ভাই 500 ml পানি যোগ করলে নতুন যে ঘনমাত্রা S1V1 ইকুয়াল টু কি বলতো? S2V2। তাহলে আমার নতুন ঘনমাত্রা যেটা S2 এটা ইকুয়াল টু কত আসবে? 0.1 ইন্টু V1 কত ছিল? 500। এবং তোমারে কিন্তু আগেই বলে রাখছি যে এখন কিন্তু আমার V2 এর মান 500 না, V2 এক্সট্রা 500 ml যোগ করছো, মানে আমাদের যে V2টা আসবে হচ্ছে 500 মানে কত বলো তো? 1000। তাহলে এখানে আসবে হচ্ছে 1000। তাহলে আবারও কাটাকাটি করো, এটা করলে কত? 2, 0.1/2। তুমি যদি হাফ করতা তাহলে আসতো কত? 0.5। 0.1/2 করছো মানে কত? হ্যাঁ 0.05 মোলার। এটা হচ্ছে আমাদের নতুন ঘনমাত্রা।
S2। আচ্ছা ঘনমাত্রা পেয়ে গেছো, এখন কি বের করা লাগবে? পিএইচ। তাহলে কেমনে করবো ভাই? পিএইচ ইকুয়াল টু আমরা জানতাম মাইনাস লগ অফ এইচ প্লাস। ওকে, তবে সাবধান ভাই, আমি কারে নিয়ে কাজ করতেছি? সালফুরিক অ্যাসিড। ম্যাথে কিন্তু অনেকগুলো ভুল হওয়ার জায়গা আছে, বিশেষ করে পরীক্ষায় যখন আমরা তাড়াহুড়ো করে করি অনেকগুলো জায়গায় কিন্তু ক্যালকুলেশন মিস্টেক হওয়ার চান্স থাকে। হ্যাঁ, সালফুরিক অ্যাসিড আগেই ম্যাথ করে আসছে একটা। সালফুরিক অ্যাসিড মানে এইচ প্লাস কয়টা আছে? 2টা। তাহলে বলো হ্যাঁ কি আসে? মাইনাস লগ 2 ইন্টু 0.05, দ্যাট মিনস পরের লাইনে আসবে হচ্ছে মাইনাস লগ অফ 0.1। এটা হচ্ছে আমাদের পিএইচ এর ভ্যালু। তাহলে মাইনাস লগ 0.1 মানে অ্যাকচুয়ালি কত? হ্যাঁ 1। ওকে, তো এটার জন্য আমাদের পিএইচ এর ভ্যালু আসছে হচ্ছে 1। নেক্সটে চলে যাই। আমাদের এবার বের করতে হবে শক্তিশালী ক্ষারের পিএইচ নির্ণয়। তো তার আগে একটা ব্যাপার, যে ক্ষারের জন্য কিন্তু আমরা শুরুতে আগে পিওইচ বের করে নিব সেম ভাবে। পিওইচ ইকুয়াল টু কি? মাইনাস লগ অফ ওইচ মাইনাস, এবং আমরা দেখে আসছি যে আইডিয়াল সিনারিওতে পিএইচ আর পিওইচ কত? 14। তার মানে তুমি 14 থেকে বিয়োগ করলে কিন্তু আমার পিএইচটা চলে আসবে। ওকে, তাহলে বলো বসে সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য পিএইচ বের করতে। তাহলে ভাই প্রথমে আমরা কি পিএইচ বের করবো না পিওইচ বের করবো? ক্ষার যেহেতু বসে, তাহলে পিএইচ ইকুয়াল টু কত? মাইনাস লগ 0.001। আমি তো একবার লিখলাম, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড কয়টা আছে? একটাই আছে। তো এটা মানে কত? 10⁻³ দ্যাট মিনস কত ভাই? পিওইচ হচ্ছে 3। বিশ্বাস করো অনেকে কিন্তু আবেগে আপ্লুত হয়ে বলবে এটাই অ্যান্সার। ঠিক আছে, এগুলোই কিন্তু টুইস্ট থাকে কোশ্চেনে। এখন সহজ কোশ্চেনের ভুল করার জায়গাগুলো এরকমই থাকে। তোমাকে কি পিওইচ বের করতে বলছে না পিএইচ বের করতে বলছে? তোমারে বলছে পিএইচ বের করতে। তাহলে ভাইয়া পিএইচ ইকুয়াল টু কত? 14 মাইনাস 3, দ্যাট মিনস পিএইচ এর ভ্যালু আসে হচ্ছে 11। বলছে 4% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত? এখন এই যে পার্সেন্টেজ যখন থাকে, যে X% দ্রবণ, এবং পার্সেন্টেজের কিন্তু অনেকগুলো ফরম্যাট আছে, আমরা পরিমাণগত রসায়নের মধ্যে এই জিনিসপাতিগুলো পড়ে আসছি, যে W/V হইতে পারে, W/W হইতে পারে। সো এই ফরম্যাটগুলোর মধ্যে যেহেতু কোনো ফরম্যাটই এখানে মেনশন করে নাই, তখন কিন্তু আমরা ধরে নিই এটা W/V তে আছে, আইডিয়ালটাই আছে। তাহলে এখানে আমার কোনো ফরম্যাট বলে নাই, আমি ধরে নিচ্ছি এটা W/V তেই আছে। সো যখন আমার X% W/V থাকবে, তখন ভাই আমাদের ঘনমাত্রা বের করার শর্টকাট কি ছিল? S = 10x বাই হচ্ছে m। তো এটাকে যদি আমরা এখানে কাজে লাগাই, তাহলে বলো যে 4% সোডিয়াম হাইড্রোক্সাইডের তুমি যদি ঘনমাত্রা বের করো, তাহলে এটার ঘনমাত্রা কত আসে? 10 ইন্টু x কত? এখানে 4 ডিভাইডেড বাই সোডিয়াম হাইড্রোক্সাইড m হচ্ছে 40। 40/40 কত? 1 মোলার। তাহলে আমার ঘনমাত্রা চলে আসছে 1 মোলার। বের করতে বলছে পিএইচ। সাবধান, ক্ষারের জন্য বের করতেছো, তার মানে কি বের হবে আগে? পিএইচ না পিওইচ? ভাই পিওইচ বের হবে। তাহলে পিওইচ ইকুয়াল টু কত? মাইনাস লগ 1। হ্যাঁ, লগ 1 এর ভ্যালু কত? 0। তাহলে এটাই ক্যান্সার না? তোমার কি বের করতে বলছে? পিএইচ। তাহলে বলো পিএইচ ইকুয়াল টু কি? হ্যাঁ 14 মাইনাস 0, দ্যাট মিনস অ্যাকচুয়ালি কত? হ্যাঁ 14। ওকে, নেক্সটে চলে যাই। আমাদেরকে বলছে দুর্বল অ্যাসিডের জন্য পিএইচ বের করতে। তো দুর্বল অ্যাসিডগুলা যেহেতু আংশিক বিয়োজিত হয়, তার এখানে কিন্তু আমার এই বিয়োজন মাত্রা নিয়ে ক্যালকুলেশন করা লাগবে। হ্যাঁ, তো দুর্বল অ্যাসিডে আমরা পিএইচ কেমনে বের করি? যখন আমার কোশ্চেনে বিয়োজন মাত্রা দেওয়া থাকবে, তখন ফর্মুলা হচ্ছে পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ আলফা সি। আলফা হচ্ছে বিয়োজন মাত্রা, সি কি ভাই? ঘনমাত্রা। এবং যদি কোশ্চেনে তোমাকে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক বলে দেয়, তখন ফর্মুলা কি ভাই? মাইনাস লগ রুট ওভার কে ইন্টু সি। আচ্ছা, এইটাকে এই সেকেন্ড ফর্মুলা দিয়েই আমাদের ম্যাক্সিমাম সময় ম্যাথগুলো করা লাগে। ম্যাক্সিমাম সময় ম্যাথগুলা কে দিয়েই দেয়। সো যদি একটু ক্যালকুলেটার ছাড়া করার জন্য এক লাইন একটু সিম্পলিফাইড করে নিই, তাহলে মাইনাস লগ রুট ওভার কে ইন্টু সি, তাই তো? এখন ভাইয়া এই যে রুট মানে কি আসলে? পাওয়ারে কত? হাফ। তাহলে তুমি পরের লাইনে কি লিখতে পারো? মাইনাস লগ কে ইন্টু সি, পাওয়ার কত? হাফ, তাই তো? এখন এই হাফটা সামনে নিয়ে আসো। তাহলে হাফটা যদি সামনে নিয়ে আসো, তাহলে বলো লগের মধ্যে গুণ আছে, যোগ হয়ে যাবে। তাহলে আমি কি পাচ্ছি বলো তো? জাস্ট চিন্তা করো একটু, কি পাচ্ছ এখান থেকে? মাইনাস লগ অফ কে প্লাস মাইনাস লগ অফ সি। এবং এই যে আমাদের মাইনাস লগ অফ কে, এই মাইনাস লগ অফ কে মানেই আসলে আমরা কি শিখে আসছি ভাই? এটা মানে আমাদের কি ছিল? পিকে। মানে মাঝে মধ্যে আমাদের কোশ্চেনে কে না দিয়ে সরাসরি পিকে এর ভ্যালু দিয়ে দেয়, তখন আমার এত কষ্ট করা লাগে না যদি এইটা একটু মাথায় রাখি। তাহলে পিকে সমান কি ছিল? মাইনাস লগ অফ কে।
এটাতে আবার অনেকের গ্যাঞ্জাম লাগে, মনে রাখতে পারে না। খেয়াল করো ভাই, গ্যাঞ্জাম লাগার কি আছে? তুমি তো জানো যে পিএইচ ইকুয়াল টু কি ছিল, যে মাইনাস লগ অফ এইচ প্লাস। দ্যাট মিনস পি এমন একটা অপারেটর, ওর মাথায় যেই বসে ও তারে কই পাঠায় দেয়, মাইনাস লগের পরে। তাহলে বলো এখন পি এর মাথায় কে বসছে, কে। তাহলে এখন তুমি এটা সমান কি লিখবা, মাইনাস লগ অফ কে। তাহলে ভাই এখানে চলে আসি, কি পাচ্ছ, মাইনাস লগ অফ কে প্লাস মাইনাস লগ অফ সি। তো মাইনাস লগ অফ কে সমান আমরা কি বলতে পারি, পি কে প্লাস মাইনাস লগ সি। তো প্লাস মাইনাস আলটিমেটলি মাইনাস, তাহলে কি আসে বলো তো, পি কে মাইনাস লগ সি। এই লাইনটা মাথায় রাখলে আমার একটু ক্যালকুলেশন করাটা সহজ হয়ে যাবে কিছু সিচুয়েশনে। হ্যাঁ চলো পরের ম্যাথ দেখে ফেলি। বসে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিডের পিএইচ বের করতে বলছে। এখানে তোমাকে কে এর ভ্যালু দিয়ে দিচ্ছে কত, 10⁻⁻⁵, আর ঘনমাত্রা কত বলছে, 0.1 মোলার। এখন কে দেখে তুমি এতটুকু বুঝছো, যেহেতু কে এর মান দেওয়া আছে, এটা কি ভাই, একটা উইক অ্যাসিড। দেখো উইক অ্যাসিডের জন্য এই যে শর্টকাট রেডি করে রাখছি আমরা, পিএইচ ইকুয়াল টু কি বলছি, হাফ অফ পি কে মাইনাস লগ সি। তাহলে বলো ভাইয়া, পিএইচ ইকুয়াল টু হাফ অফ পি কে। তো এটা তো এখন আর মুখে মুখে ক্যালকুলেশন হয়ে যাওয়ার কথা। কে হচ্ছে 10⁻⁻⁵, তাহলে পি কে কত, মাইনাস লগ 10⁻⁵, দ্যাট মিনস কত ভাইয়া, 5। আর মাইনাস লগ সি, বলো লগ সি কত, 0.1 দেওয়া আছে সি। তো সি যেহেতু 0.1, এটা মানে কত, 10⁻⁻1। এখন মাইনাস 10⁻⁻1 সামনে আসলে আবার কি হয়ে যায় দেখো তো, মাইনাসে মাইনাসে কি আসবে, প্লাস। তাহলে এখান থেকে আসে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 5 + 1, 5 + 1 হচ্ছে 6/2, কত ভাই, 3। তাহলে এখান থেকে আমাদের পিএইচটা আসছে হচ্ছে 3। ঠিক আছে, এইসব জায়গায় কিন্তু ক্যালকুলেশন একটু ফাস্ট হইতে হবে। আচ্ছা পরের ম্যাথে আমাদেরকে বলছে এই সোডিয়াম হাইড্রোক্সাইড আর HCl এর একটা মিশ্রণের পিএইচ বের করতে হবে। তো তার মানে আমরা এখন কিন্তু একটা থেকে একটা অ্যাসিড একটা বেস নিয়ে কাজ করতেছিলাম, এখনো কিন্তু আমরা একটা মিশ্রণের পিএইচ বের করতে বলছে, এবং এটা কিন্তু আমাদের ঢাকা ভার্সিটির 18-19 সেশনের কোশ্চেন। হ্যাঁ বেসিক্যালি এটা আমার নিজেরই কোশ্চেন, আমার নিজের বছরের কোশ্চেন। ওকে তাহলে ভাইয়া মিশ্রণের পিএইচ বের করার সময় একটা জিনিস মনে রাখবা, যদি আমার মিশ্রণে অ্যাসিড আর বেস দুইজনই স্ট্রং হয়, অ্যাসিড বেস যতগুলাই থাকুক, যতগুলো অ্যাসিড যতগুলাই বেজে থাকুক না কেন, এটা সমস্যা না, বাট অ্যাসিড বেস যারা থাকবে সবাইরে কি আগে থাকা লাগবে বলতো, স্ট্রং। এরকম সিচুয়েশনে তুমি মিশ্রণের পিএইচ বের করতে সরাসরি লিখবা GSV = সামেশন অফ ESV। আগে তুমি এটা লিখবা। ভাই সবসময় কি লিখতে বলবো সব মিশ্রণে না, আমার অ্যাসিড বেজের যে মিশ্রণ, এই মিশ্রণে যারা আছে সবাইকে স্ট্রং হইতে হবে। আচ্ছা এখন ভাই পরিচয় কি, সূত্র থেকে লিখলাম। এই এসটা হচ্ছে আমাদের মিশ্রণের ঘনমাত্রা, কারণ তোমার যদি মিশ্রণের পিএইচ বের করতে হয় তাহলে ফার্স্ট অফ অল কি মিশ্রণের ঘনমাত্রা বের করতে হবে। ভিটা হচ্ছে মিশ্রণের আয়তন, আর বাকি ভ্যালুগুলো আসলে একটু ভ্যালু বসাই আমরা, তাহলে এস ইনটু এটাই আমরা বের করবো, তাই না। ভি হচ্ছে মিশ্রণের আয়তন। বলো মিশ্রণের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 50, HCl আছে কত 50, তাহলে টোটাল আয়তন কত 100 ইকুয়াল টু সামেশন অফ ESV। এটা মানে হচ্ছে মিশ্রণের মধ্যে যারা যারা তুমি যোগ করবা, যেগুলাকে যোগ করবা সবগুলার ই কি ছিল, তুল্য সংখ্যা, এস হচ্ছে ঘনমাত্রা, ভি হচ্ছে আয়তন, এই ভ্যালুগুলো আগে বসাই। তাহলে সিরিয়ালি আসি ভাই, ফার্স্টে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে কাজ করো, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য ই এর ভ্যালু কত 1, কারণ সে কয়টা ওইস মানে দিচ্ছে একটা, এস কত এখানে 1, আর ভি কত বলো তো 50। আচ্ছা একটা লিখলাম, এরপরে কি আসছে ভাই HCl, তাহলে HCl এর জন্য ই এর ভ্যালু কত বলো তো 1, তাহলে HCl এর জন্য আমাদের ই এর ভ্যালু হচ্ছে 1, এস এর ভ্যালু দেওয়া আছে কত ভাই, এস এর ভ্যালু হচ্ছে 0.8, আর ভি এর ভ্যালু দেওয়া আছে এখানে 50। এখন বসাইলাম তো ভাই, মাঝখানে কিছু দিলাম না কেন, খেয়াল করো। এই যে মিশ্রণের পিএইচ বের করতে হবে তার আগে তুমি এতটুকু বুঝছো মিশ্রণের ঘনমাত্রা বের করা লাগবে, এবং মিশ্রণের ঘনমাত্রা বের করার সময় তোমার আরেকটা জিনিস বোঝা লাগবে যে আমার মিশ্রণটা নেচারটা আসলে কি, এটা কি অ্যাসিডিক নাকি বেসিক নাকি নিউট্রাল। এই জিনিসটা আমি কেমনে বুঝবো ভাইয়া, আমরা অ্যাসিড যাদেরকে পাবো এখানে তাদেরকে আমরা প্লাস ধরবো, আর বেস যাদেরকে পাবো এদেরকে হচ্ছে মাইনাস ধরবো। ওকে এখন আমার কাছে তো দুইজন ছিল, একটা অ্যাসিড একটা বেস, তোমার কাছে যদি আরো 4 জন থাকে তুমি সবগুলোর আগে বসাবা, বসানোর পরে অ্যাসিডরে কি ধরবা প্লাস, বেসরে কি ধরবা মাইনাস। তাহলে চলো সাইন দিয়ে ফেলি, তাহলে অ্যাসিডকে ধরলাম এখানে প্লাস, বেসকে ধরলাম হচ্ছে মাইনাস। ঠিক আছে, এখন ভাইয়া যদি ক্যালকুলেশন করো তাহলে কি আসে বলো তো, এখান থেকে আসে হচ্ছে 40 মাইনাস 50, তাহলে কত -10 ডিভাইডেড বাই হচ্ছে 100, তাহলে কত ভাইয়া -10
0.1 মোলার। এখন অ্যান্সার যে মাইনাস চলে আসছে এটা আসলে কি মিন করে খেয়াল করো, আমরা মাইনাস ধরছি কারে বলো তো, বেসকে। তো যেহেতু আমাদের অ্যান্সার আসছে মাইনাস, তার মানে আমাদের মিশ্রণটার যে প্রকৃতি, এই মিশ্রণটার নেচারটা আসলে কিরকম বলো তো, বেসিক। তাহলে তুমি কিন্তু বুঝে ফেলছো, এটা কাইন্ড অফ ওই যে আমরা ভেক্টর ইউজ করতাম যেরকম, ভেক্টরের কনসেপ্টের মতোই কিন্তু, যে যদি তোমার অ্যান্সার প্লাস আসতো, তুমি প্লাস কারে ধরছো, অ্যাসিডকে, তখন তুমি কি বলতো, ভাই মিশ্রণটার নেচার হচ্ছে অ্যাসিডিক। আচ্ছা, এখন নেক্সট কোশ্চেন হচ্ছে, আমার তো ভাই ঘনমাত্রা চাই না, আমাকে বলছে মিশ্রণের পিএইচ কত। তো তোমার মিশ্রণের ঘনমাত্রা আসছে -0.1। এই মাইনাসটা ইন্ডিকেট করতেছে যে এর মিশ্রণটার যে নেচারটা হচ্ছে বেসিক। যেহেতু বেসিক, বলো তো ভাই বেসিকের জন্য আমরা কি বের করব, পিএইচ না পিওএইচ? এক্স্যাক্টলি, এখানে আমরা বের করব হচ্ছে পিওএইচ। তাহলে পিওএইচ ইকুয়াল টু -log of 0.1। অনেকে আবার বলতেছে ভাই মাইনাসটা কই, খেয়াল করো ভাইয়া, এই মাইনাসটা কিন্তু জাস্ট তার নেচারটা ইন্ডিকেট করতেছে, ভ্যালু না। ওকে, তাহলে -log 0.1 মানে অ্যাকচুয়ালি কত ভাইয়া, 1। ওই যে 10⁻⁻1 ছিল। তাহলে এটাই কি অ্যান্সার না, কি বের করতে বলছে, পিএইচ। তাহলে ভাইয়া পিএইচ কত, 14 - 1, দ্যাট মিনস কত বলো তো, 13। তাহলে এই হচ্ছে আমাদের মিশ্রণের পিএইচ। হ্যাঁ, ওকে, নেক্সট পার্ট। ওই যে আমরা বাফার একটা কোশ্চেন বাকি রাখছিলাম, চলো আমরা একটু বাফারটা পড়ে ফেলি। বাফার দ্রবণ কি? বাফার দ্রবণ হচ্ছে যে দ্রবণের মধ্যে তুমি সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করার পরেও দ্রবণের পিএইচ এর কোনো চেঞ্জ হবে না, তাকে আমরা বলবো বাফার দ্রবণ। নরমালি কি হয়, তুমি একটা দ্রবণে সামান্য অ্যাসিড দিছো, বেস দিছো, পিএইচ কিন্তু চেঞ্জ হয়ে যাওয়ার কথা ছিল। বাট বাফার হচ্ছে আমাদের স্পেশাল টাইপের সলিউশন, যেখানে তুমি সামান্য অ্যাসিড বা ক্ষার দিবা, বাট তার পিএইচ এর কিন্তু কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, আচ্ছা, তো বাফারের জন্য যদি আমরা পিএইচ বের করতে চাই, তার জন্য হ্যান্ডারসন হ্যাসেলবাকের যে ইকুয়েশনটা আসে, ইকুয়েশনটা আমাদের কি বলে, পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ লবণের যে কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই অ্যাসিডের কনসেন্ট্রেশন। তো এটাকে যদি আমরা একটু সহজ করি, এই লাইনটাকে যদি একটু সহজ করি, খেয়াল করো যে পরের লাইনে আমি কি বলতে পারি ভাই, পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ। দেখো তো, আমরা যখন মোলের চ্যাপ্টারটা পড়ছিলাম তখন আমাদের সামনে এরকম একটা ফর্মুলা আসছিল কিনা, যে মোল এন ইকুয়াল টু হচ্ছে এস ইন্টু ভি, ঘনমাত্রা ইন্টু আয়তন। তো যখন আমরা পরের লাইনটা নিয়ে কাজ করতে চাই, যে ঘনমাত্রা এস ইকুয়াল টু কি ছিল, এন বাই ভি, এটা কিন্তু আমরা 9-10 থেকে পড়ে আসছি সেই ফর্মুলা, মোল ডিভাইডেড বাই আয়তন। তো আমি যদি এই লাইনটাকে একটু সহজ করি, দেখো তো সল্টের যে কনসেন্ট্রেশন দেওয়া আছে, এটা সমান আমি কি লিখতে পারি, মোল ডিভাইডেড বাই কি ভাই, ভলিউম। তাহলে এই লাইনটারে ইউজ করে কি লিখতে পারি, এন অফ সল্ট ডিভাইডেড বাই ভি। নিচে কি লেখা যায় ভাই, এন অফ অ্যাসিড ডিভাইডেড বাই ভি। ভাইয়া দুইজনই যেহেতু একই পাত্রে আছে, আমরা দুইজনকেই ভি ধরে রাখছি এখানে। হ্যাঁ, এখন ভিভি যদি বাদ দাও, তাহলে পিএইচ ইকুয়াল টু কি আসতেছে, পিকে প্লাস লগ এন অফ সল্ট ডিভাইডেড বাই এন অফ অ্যাসিড। আমি যদি এটা নিয়ে কাজ করি, তাহলে আমার ক্যালকুলেশনটা একটু সহজ হয়ে গেল আর কি। হ্যাঁ, তাহলে আমরা কনসেন্ট্রেশনের ফর্মুলা ইউজ না করে চেষ্টা করবো যে মোলের ফর্মুলা দিয়ে ম্যাথটা করে ফেলতে, পিকে প্লাস লগ এন অফ সল্ট বাই এন অফ অ্যাসিড। তবে এখানে একটা ব্যাপার হচ্ছে যে ভাই আমরা পিএইচ বের করবো অ্যাজ ইউজুয়াল। বাফার সলিউশন কিন্তু ছিল দুই টাইপের, একটা হচ্ছে অ্যাসিডিক, একটা হচ্ছে বেসিক। আমরা দুই টাইপের জন্য পিএইচ বের করবো এখানে। তো অ্যাসিডিকের জন্য অবভিয়াসলি তুমি হচ্ছে পিএইচ বের করবা। তাহলে তোমাকে যদি কখনো বলে এটা বেসিক বাফার, তার জন্য তোমার কি পিএইচ বের করতে হবে নাকি আগে পিওইচ বের করতে হবে? এক্স্যাক্টলি ভাই, আমার ফার্স্টে বের করা লাগবে হচ্ছে পিওইচ। তাহলে আমি যদি পিওইচ এর ফর্মুলাটাও লিখে রাখি এখানে, যে ভাইয়া পিওইচ এর ফর্মুলাটা কি হবে, খেয়াল করো, আমার পিওইচ ইকুয়াল টু, জাস্ট তোমার নতুন করে মুখস্থ করা লাগবে না, তুমি জাস্ট এখানে দেখো, এখানে বলছো পিকে, তো এখানে যদি বলো পিকে, তাহলে ভাই এখানে কি বলবা, পিকেবি প্লাস লগ এন অফ সল্ট ডিভাইডেড বাই, ভাইয়া অ্যাসিডের ক্ষেত্রে বলছো এন অফ অ্যাসিড, তাহলে যেহেতু আমরা বেজ নিয়ে কাজ করতেছি, বেজের ক্ষেত্রে আমরা এখানে বলবো হচ্ছে এন অফ বেস। ওকে, তাহলে যদি আমার অ্যাসিডিক বাফার আসে আমরা পিএইচ নিয়ে কাজ করব, যদি আমাদের বেসিক বাফার আসে আমরা হচ্ছে পিওইচ নিয়ে কাজ করব। ওকে, বলছে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন, হ্যাঁ 22-23 সেশনের, বলছে বাফার দ্রবণ কি। অলরেডি দেখে আসছি যে দ্রবণে তুমি সামান্য পরিমাণ অ্যাসিড অথবা ক্ষার যোগ করার পরেও পিএইচ এর কোনো চেঞ্জ হবে না, এটা হচ্ছে আমার বাফার দ্রবণ। নেক্সট বলছে ইথানোয়িক অ্যাসিড আর সোডিয়াম ইথানোয়েটের সমমূলক দ্রবণ কিভাবে বাফার হিসেবে কাজ করে, আর এই দ্রবণের জন্য প্রয়োজনীয় হ্যান্ডারসন হ্যাসেলবাকের ইকুয়েশনটা লিখতে হবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যদি বাফারের কেমনে কাজ করে, মানে আসলে তোমাকে জানতে যাচ্ছে যে বাফার দ্রবণটার মেকানিজমটা কি, মানে কেন তার পিএইচটা চেঞ্জ হচ্ছে না। তো আমি যদি এটা একটু এক্সপ্লেন করতে চাই, খেয়াল করো,
যে ইথানোইক অ্যাসিড এটা যখন ভাঙে ও তৈরি করে হচ্ছে CH3COO- প্লাস H+, এটা কিন্তু আমাদের বোর্ড কোশ্চেনের জন্যও খুব ইম্পর্টেন্ট। আর সোডিয়াম ইথানোয়েট যখন ভাঙে CH3COONA, এটা ভাঙছে তৈরি করে CH3COO- প্লাস হচ্ছে Na+। ওকে, এটা হচ্ছে আমার ইনিশিয়াল অবস্থা। খেয়াল করো আমার পাত্রের মধ্যে একদম দেখে শুনে ঠান্ডা মাথায় বলো ভাই, পাত্রের মধ্যে H+ আছে কয়টা? একটা। এবং দেখো আমার পাত্রের মধ্যে কোনো OH- কিন্তু নাই। এখন তোমার মন টন খারাপ, কিছু ভালো লাগতেছে না, তুমি কি করছো? বাইরে থেকে এখানে একটা H+ যোগ করছো। এখন তুমি তো বলো ভাই H+ যদি যোগ করি তাহলে H+ আগে ছিল একটা, এখন তো একটু বেড়ে গেল H+, তাই না? তো তুমি H+ যোগ করার সাথে সাথে খেয়াল করো এই যে H+, এই যে একটা প্লাস, আর এই প্লাসকে নেওয়ার জন্য এখানে বসে আছে কে বলো তো? মাইনাস। এখন বলো এই প্লাস মাইনাস এটা কি বসে থাকবে না যুক্ত হয়ে যাবে? অবভিয়াসলি দুইজন যুক্ত হয়ে যাবে, এবং এই দুইজন যুক্ত হয়ে আসলে কি তৈরি করে বলো তো? দুইজন মিলে তৈরি করবে হচ্ছে ইথানোইক অ্যাসিড। তাহলে প্রথম কথা যেটা আমার, যে বলো তো তুমি বাইরে থেকে যে H+টা দিছো সেই H+টা কিন্তু এখন আর নাই, ও বিক্রিয়া করে ফেলছে। ওকে, তার মানে ও কিন্তু এখানে কোনো ইফেক্ট রাখতে পারতেছে না, কোনো চেঞ্জ করতে পারতেছে না। এখন তুমি বলতে পারো যে ভাই ইথানোইক অ্যাসিড তো তৈরি হয়েছে, ও তো চেঞ্জ করবে। খেয়াল করো ভাই, ইথানোইক অ্যাসিড কিন্তু দুর্বল অ্যাসিড, সো খুবই সামান্য পরিমাণ ভাঙবে, ও কিন্তু এখানে কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ করতে পারতেছে না। তার মানে তুমি যদি এই সলিউশনের মধ্যে সামান্য পরিমাণ অ্যাসিড দাও, দ্যাট মিনস H+ দাও, তার পিএইচ এর কিন্তু কোনো চেঞ্জ আসতেছে না। ওকে ভাই, এবার আপনি বেজে দেখান যে বেজ দিলে কি হবে। খেয়াল করো ভাইয়া, আমি যদি এখানে বেজ দিই, দ্যাট মিনস তুমি যদি এখানে OH- দাও, তো OH- দিলে আসলে জিনিসটা কি হবে দেখো, এই হচ্ছে মাইনাস, আর এই মাইনাসকে নেওয়ার জন্য এখানে বসে আছে কয়টা প্লাস বলো তো? দুইটা প্লাস। তো ভাই এই দুইটা প্লাসের মধ্যে কে আসলে মাইনাসটাকে নিবে? দেখো তড়িৎ রসায়নের মধ্যে যখন আমরা ধাতুর সক্রিয়তা সিরিজটা পড়ছিলাম, তখন কিন্তু আমরা এরকম একটা লাইন পড়ছিলাম, ধাতু হিসেবে সোডিয়াম হাইড্রোজেন থেকে বেশি সক্রিয়। ঠিক আছে, এটা ছিল ধাতুর সক্রিয়তা সিরিজ। কিন্তু ভাইয়া এখানে কি আমার ধাতু আছে না ক্যাটায়ন আছে? এক্স্যাক্টলি, ওরা হচ্ছে ক্যাটায়ন আকারে আছে। তো ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ যেটা, এটা হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজের উল্টা। দ্যাট মিনস আমি বলতে পারি যে ক্যাটায়ন হিসেবে H+ এর যে রিঅ্যাক্টিভিটি এটা কিন্তু সোডিয়াম প্লাস থেকে বেশি। তাহলে তোমরা একটু আমাকে বলো তো ভাইয়া, H+ যেহেতু সোডিয়াম প্লাস থেকে বেশি রিঅ্যাক্টিভ, এই দুইটার মধ্যে এখান থেকে আসলে এরা দুইজন মিলে H+ আর OH- একদম তোমার বাচ্চাকালের পড়া, দুইটা মিলে কি তৈরি করে ফেলতেছে ভাই? পানি। তাহলে দুইজন মিলে যেহেতু পানি তৈরি করে ফেলতেছে, বলো এই OH- দিলে কোনো চেঞ্জ আসতেছে কিনা? না ভাই, OH- দিছিলাম, ও বিক্রিয়া করে ভ্যানিশ হয়ে গেছে আবার। তুমি বলতে পারো ভাই ও তো ভ্যানিশ হইছে, সাথে H+টাও নিয়ে গেছে। দেখো H+কে নিছে, এই জিনিসটারই কিন্তু লাশ সাথে ব্যালেন্স করে গেছে। লাশ সাথে কি বলছিল, যখন তোমার এই যে উৎপাদটা কমে যাবে, এই বিক্রিয়াটা কি দ্রুত ভেঙে সামনের দিকে যে এটাকে ব্যালেন্স করে ফেলবে। তাহলে যদি আমরা একটু সামারি করতে চাই, খেয়াল করো এই হচ্ছে আমার সলিউশন ছিল অ্যাসিড, তার কনজুগেট যে সল্টটা ছিল, এখানে তুমি H+ দিছো, কোনো চেঞ্জ আসে নাই। বাইরে থেকে একটা OH- দিছো, কোনো চেঞ্জ আসে নাই। সো যেহেতু H+ OH- দেওয়ার পরেও কোনো চেঞ্জ হয় নাই, দ্যাট মিনস তার পিএইচ এর কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। আচ্ছা, পরেরটা বলছে এই দ্রবণের জন্য প্রযোজ্য হেন্ডারসন-হ্যাসেলবাগ ইকুয়েশনটা লিখতে। তাহলে ভাই ইকুয়েশনটা কি ছিল? পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ সল্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই অ্যাসিডের কনসেন্ট্রেশন, তাই তো? বলো আমাদের এখানে সল্ট হিসেবে কি আছে? সোডিয়াম ইথানাইট, the concentration of CH3COONA divided by ইথানোইক অ্যাসিড। এই লাইনটাই বেসিক্যালি ওরা দেখতে যাচ্ছে। হ্যাঁ, ওকে। বলছে সম আয়তনের, দ্যাট মিনস ভিটা কিন্তু সেম এখানে। হ্যাঁ, 0.1 মোলার সোডিয়াম ইথানোয়েট এবং 0.01 মোলার ইথানোইক অ্যাসিড মিশ্রণের পিএইচ কত? এখন প্রথম কথা হচ্ছে ভাই এখানে কি কোথাও বলছে যেটা বাফার দ্রবণ? বলে নাই। তুমি বুঝবা কেমনে বাফার? কারণ আমরা কি জানি একটা অ্যাসিডিক বাফারের মধ্যে কি ছিল? দুর্বল অ্যাসিড ছিল এবং তার অনুবন্ধী লবণ ছিল। বলো ভাইয়া, দুর্বল অ্যাসিডও আছে, অনুবন্ধী লবণও আছে। তার মানে এই যে কম্বিনেশনটা, এটা আসলে কি আকারে আছে? একটা অ্যাসিডিক বাফার আকারে আছে। তাহলে চলো একবারে যদি ভ্যালু বসাই দেই, তাহলে পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ, আমরা এন নিয়ে কাজ করি। হ্যাঁ, এন অফ সল্ট ডিভাইডেড বাই এন অফ অ্যাসিড। তাহলে পিকের ভ্যালু বলে দিছে কোশ্চেনে 4.76 প্লাস লগ,
এন অফ সল্ট। এখন ভাইয়া এন অফ সল্ট বলো, সল্টের জন্য কি দেওয়া আছে কোশ্চেনে? ঘনমাত্রা দেওয়া আছে, আয়তন বলছে দুইটারই সেম। তাহলে ঘনমাত্রা আয়তন থাকলে তখন এর জায়গায় আমরা কি ইউজ করি? এস ইন্টু ভি। তাহলে এন অফ সল্ট কত? 0.1 ইন্টু হচ্ছে ভি ডিভাইডেড বাই এন অফ অ্যাসিড কত ভাইয়া? 0.01 ইন্টু হচ্ছে ভি। তাহলে 0.1 বাই 0.01 কত আসে? 1/10, 0.1। তাহলে এতটুকু থেকে আমার যদি 0.1 আসে, এটা উপরে গেলে কত ভাইয়া? 5.76। তাহলে এই হচ্ছে আমাদের এই মিশ্রণটার পিএইচ। নেক্সট কোশ্চেনে চলে যাই। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। সো ভার্সিটি রিটেন স্ট্যান্ডার্ডের জন্য যেমন ইম্পর্টেন্ট, ঠিক একই রকম এগুলো কিন্তু বোর্ডের জন্যও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। তাহলে ইথানোয়িক অ্যাসিড দ্রবণ আর সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে বলছে উৎপন্ন দ্রবণের পিএইচ কত। এখন প্রথম কথা হচ্ছে ভাইয়া, আগের ম্যাথটা দিয়ে খেয়াল করো, আমার একটা দুর্বল অ্যাসিড ছিল, অনুবন্ধী লবণ ছিল। সো আমার বাফার সলিউশন তৈরি করা ছিল, আমি বুঝছিলাম জিনিসটা। এই ম্যাথে দেখো দুর্বল অ্যাসিড আছে, বাট আমার কিন্তু লবণ দেয় না, তারা কি দিছে? একটা ক্ষার দিছে। সো আমার কিন্তু এখানে বাফার সলিউশন রেডি না, ঠিক আছে। এখানটা অ্যাসিড আর বেজের একটা মিশ্রণ আছে, ঠিক আছে। এখন এই টাইপের সিচুয়েশন যখন একটা অ্যাসিড আর বেজের মিশ্রণ থাকে, এরকম একটা কনসেপ্ট কিন্তু আমরা একটু আগে একটা ম্যাথ করে আসছি, যখন দুইজনই কি ছিল? স্ট্রং। অ্যাসিড বেস যারা থাকবে সবাই স্ট্রং। এই ম্যাথে দেখো ভাইয়া, এই ম্যাথে কিন্তু দুইজন স্ট্রং না, একজন উইক আছে। কত যাবে আমি বুঝবো কেমন একজন উইক আছে? দেখো কোশ্চেনে দেখবা যার এই যে পিকে পিকে বিকে কে বি এগুলো দেওয়া থাকে, এই কিন্তু উইক হিসেবে কাজ করবে, ঠিক আছে। কথা একদম সহজ। তাহলে যেহেতু এখানে কোশ্চেনে এই যে পিকে এর ভ্যালুটা দিয়ে দিচ্ছে, তেমন ও বলে দিচ্ছে যে এখানে অ্যাসিড যে আছে সে হচ্ছে উইক। ওকে, তার মানে আমি কিন্তু সেই এসভি ইকুয়াল টু সামেশন অফ ইএসভি অ্যাপ্লাই করতে পারবো না। এখন ভাইয়া যেহেতু এটা দুর্বল অ্যাসিড আছে, এখানে কিন্তু বাফার হবার একটা চান্স আছে। আমি কিন্তু এখনো জানি না যে আদৌ বাফার হবে কি হবে না। এই টাইপের কন্ডিশনে যখন আমার বাফার এখনো রেডি হয় নাই, তোমার আগে টেস্ট করতে হবে যে বাফার হবে কিনা। বাফার হবে কিনা। এখন ভাইয়া বাফার হবে কিনা টেস্ট করবো কেমনে? বাফার হওয়ার যে কন্ডিশনটা ছিল, এটা হচ্ছে এন অফ উইক গ্রেটার দেন হচ্ছে এন অফ স্ট্রং। যদি এই কন্ডিশন ফুলফিল করে, তখনই আমরা বলবো যে এখানে বাফারটা হবে। তাহলে আমি কিন্তু অলরেডি উইক চেনার ওয়েটা বলে ফেলছি, যে তোমার কোশ্চেনে কে কেবি যার জন্য দেওয়া থাকবে, এটা হচ্ছে আমার উইক হিসেবে কাজ করবে। তাহলে বলো আমার উইক হিসেবে কে আছে? অ্যাসিড। তাহলে যদি আমি এন অফ ইথানোয়িক অ্যাসিড নিয়ে কাজ করি, CH3COOH, ভাইয়া কোশ্চেন এসভি দেওয়া আছে, তাহলে এন ইকুয়াল টু হচ্ছে এস ইন্টু ভি। তাহলে 10 ইন্টু 0.1, এটা ইকুয়াল টু কত আসে বলো তো? 1। তবে সাবধান, আমি কিন্তু এখানে ভিটাকে মিলিলিটারেই রাখছি। যেহেতু ভিটাকে আমি মিলিলিটার রাখছি ক্যালকুলেশন করার সুবিধার্থে, তোমার অ্যান্সার কিন্তু মোলে আসবে না, অ্যান্সারটা আসবে হচ্ছে মিলিমোলে, ঠিক আছে। যদি তুমি এটাকে লিটারে নিয়ে যেতা, তখন অ্যান্সার আসতো মোলে। তো লিটারে নিয়ে ক্যালকুলেশন করতে একটু কষ্ট হয় অনেকের, এই জন্য আমরা এটাকে মিলিলিটারে রাখছি, অ্যান্সার রাখছি মিলিমোলে। আর তুমি যদি স্ট্রং নিয়ে কাজ করো ভাইয়া, এন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড কত আসে? 4 ইন্টু 0.1, দ্যাট মিনস এটা আসে হচ্ছে 0.4। এটাও কি হিসেব? হ্যাঁ, মিলিমোল। বলো উইক গ্রেটার দ্যান স্ট্রং কন্ডিশন ফুলফিল করছে কিনা? ভাই করছে। যেহেতু কন্ডিশন ফুলফিল করছে, তার মানে আমি এতটুকু শিওর এখানটা বাফার হবে। এবং ভাইয়া বাফারের এখানে উইক হিসেবে কে আছে বলো তো? অ্যাসিড। যেহেতু এখানে উইক হিসেবে আছে অ্যাসিড, দ্যাট মিনস আমার যে বাফারটা হবে এটা হবে একটা অ্যাসিডিক বাফার। এতটুকু কথা ডান। তাহলে যখন আমার এরকম সিচুয়েশন থাকবে যে একজন উইক একজন স্ট্রং, এবং এই টাইপের কন্ডিশনে আমি কিন্তু আগেই বাফার ধরে না করে, ম্যাথটা না করে আমরা আগে টেস্ট করে নিব যে এখানে ভাই আদৌ বাফার হবে কিনা। উইক গ্রেটার দ্যান স্ট্রং হইলেই তখন কি বলতো বাফারটা হবে। আচ্ছা এখন ভাইয়া আমি যদি এই বাফারটার জন্য, যেহেতু একটা অ্যাসিডিক বাফার হবে, আমি যদি এই বাফারটার জন্য পিএইচ বের করতে চাই, তাহলে আমরা ফর্মুলা কি জানি? পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ এন অফ সল্ট ডিভাইডেড বাই হচ্ছে এন অফ অ্যাসিড। এই ছিল আমাদের ফর্মুলা, তাই না? আর তুমি বলতে পারো যে ভাই আমার তো সল্টের মূল সংখ্যা কোশ্চেনে দেওয়া নেই। দেওয়া নাই তো তুমি বের করো। কেমনে বের করো বলো তো? ভাই এই দুইজন যখন বিক্রিয়া করবে, CH3COOH প্লাস NaOH যখন বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি তৈরি করবে? CH3COONA প্লাস পানি, তাই তো? আচ্ছা
এখন দেখো ভাইয়া আমাদের এখানে যে ইনফরমেশন দিছে তোমাকে বলছে যে ইথানোয়িক অ্যাসিড এটা আছে 1 মিলিমোল, আর সোডিয়াম হাইড্রোক্সাইড আছে এটা হচ্ছে 0.4 মিলিমোল। আচ্ছা এখন দেখো আমরা এখানে রিয়াকশন থেকে কি দেখতে পাচ্ছি যে এর 1 মোলের সাথে বিক্রিয়া করে এর 1 মোল তৈরি করে, রাইট? ভাই এটা নিয়ে কেন কথা বলতেছি, কারণ আমার কিন্তু লাগবে কি বলতো সল্ট আর অ্যাসিড। ভাই এর 1 মোল যদি ওর 1 মোলের সাথে বিক্রিয়া করে এর 1 মোল তৈরি করে, তাহলে বলো তো এর 10 মোল এর কতর সাথে বিক্রিয়া করতে হবে? 10 এর সাথে বিক্রিয়া করে এটা কতটুকু তৈরি হবে? 10। ভাই যদি এরকম হয় এটা আছে 5, তাহলে এর সাথে বিক্রিয়া করতে পারবে কতটুকুর সাথে? 5 এর সাথে। এটা কতটুকু তৈরি হবে বলো তো? 5। এখন বলো আমার এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু আছে ভাই? 0.4। তার মানে এর 0.4 এর কতর সাথে বিক্রিয়া করতে পারবে? 0.4 এর সাথে। তখন আমাদের যে সোডিয়াম ইথানলটা তৈরি হবে এটাও কতটুকু তৈরি হবে বলো তো? 0.4 মিলিমোল। তাহলে আমাদের 0.4 মিলিমোল হচ্ছে সল্টের যে মোলটা পেয়ে গেছি আমরা। তাহলে ভ্যালু ইনপুট দিয়ে ফেলি। পিকে কত? 4.76 প্লাস লগ সল্ট, বলো সল্ট কতটুকু তৈরি হয়েছে এখানে? 0.4। দ্যাট মিন্স সল্ট হচ্ছে 0.4 ডিভাইডেড বাই এন অফ অ্যাসিড। এখন বলো ভাই অনেকে তো আবেগের বসে বসায় ফেলবে এন অফ অ্যাসিড হচ্ছে 1, কিন্তু আমার এন অফ অ্যাসিড তো ছিল 1, এখন কি পুরো 1টা আছে না ভাই? কতটুকু বিক্রিয়া করে ফেলছে ভাই? 0.4। তাহলে 0.4 যদি বিক্রিয়া করে তাহলে এখন আছে কতটুকু বলো তো? 0.6। ঠিক আছে, তাহলে কত? 0.6। ওই যে 1 মাইনাস 0.4 দিলে কত আসে ভাই? 0.6। আচ্ছা ভাই ক্যালকুলেশন কেমনে করব? 4.76 প্লাস লগ, এটা মানে যেহেতু দুইটারই পয়েন্টের পর সেম সংখ্যক, তাহলে বলো 4/6। তার মানে অ্যাকচুয়ালি কি বলতে পারো? লগ 2 ডিভাইডেড বাই কত? হ্যাঁ লগ 3। এখন log 2 ডিভাইডেড বাই log 3, দেখো আমরা একদম প্রথম দিকের স্লাইডে কিন্তু আমরা এই লগের ভ্যালুগুলো লিখছিলাম। তাহলে কি আসে? 4.76 প্লাস লগের মধ্যে ভাগ করা মানে কি ভাই? বিয়োগ করা। তাহলে কি লিখতে পারি? log 2 মাইনাস হচ্ছে log 3। তো তোমরা একটু মনে করে দেখো একদম প্রথম দিকে যখন আমরা দেখছিলাম ভ্যালুগুলো, এই যে log 2 এর ভ্যালু কত ছিল? 0.3, আর log 3 এর ভ্যালু কত ছিল ভাই? 0.5। তাহলে 0.3 আর 0.5, দেখো এই যে এটা হচ্ছে 0.3 মাইনাস 0.5, তাহলে কত আসে ভাই? মাইনাস 0.2। 4.76 মাইনাস 0.2 মানে অ্যাকচুয়ালি কত বলো তো? 4.5। ওই 76 থেকে 0.5 4.5 টাইপের আসবে আর কি। হ্যাঁ ওকে, তাহলে চলো নেক্সটটা দেখে ফেলি। তো এতক্ষণ ধরে হচ্ছে আমরা পিএইচ বাফার কমপ্লিট করলাম। এখন আমাদের এই চ্যাপ্টারের নেক্সট যে পার্টটা আসছে এটা হচ্ছে কেপিকেসির পার্ট। তো প্রথম কথা হচ্ছে যে একটা বিক্রিয়া দেওয়া আছে, খুব কমন একটা রিয়াকশন, অ্যামোনিয়ার জন্য রিয়াকশন। এই রিয়াকশনের জন্য আমরা যদি কেসি লিখতে হয় তাহলে কেপি বলো কেসি বলো, উপরে ইনফরমেশন থাকে কার বলো তো? উৎপাদের, নিচে হচ্ছে বিক্রিয়কের। তাহলে এই বিক্রিয়ার কেসি ইকুয়াল টু কি আসবে? অ্যামোনিয়ার ঘনমাত্রা যেহেতু সহগ আছে 2 তাহলে কত? স্কয়ার। নিচে হচ্ছে নাইট্রোজেনের ঘনমাত্রা, হাইড্রোজেনের ঘনমাত্রা তার কিউব। এবং আরেকটা ব্যাপার, যেহেতু এটা হচ্ছে একটা সাম্য ধ্রুবক, তাহলে আমি ঘনমাত্রা যেটা বসাবো এটা কোন অবস্থার জন্য ভাই? সাম্যাবস্থা। এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, যে কোনো অবস্থার ঘনমাত্রা না, আমার কোন অবস্থানে কাজ করতে হবে? সাম্যাবস্থা নিয়ে। এবং ঘনমাত্রার জন্য আমাদের ফর্মুলা কি ছিল? ঘনমাত্রা এটা ইকুয়াল টু হচ্ছে মোল ডিভাইডেড বাই আয়তন। তাহলে ভাইয়া আমি এখানে কেসি বের করার সময় যে মোলটা বসাবো, যেহেতু সাম্য ধ্রুবক বের করতেছি, ইনফরমেশন বসাবো কোন অবস্থার জন্য? সাম্যাবস্থার। তাহলে মোলটা কোন অবস্থার বলো তো? সাম্যাবস্থার। আচ্ছা কেসি তো গেল, এবার আসো কেপি। কেপির জন্য কি ভাইয়া? সেম। তাহলে কেপি মানে কি নিয়ে কাজ করতেছি? প্রেশার। অ্যামোনিয়ার প্রেশার, নিচে নাইট্রোজেন আর হচ্ছে হাইড্রোজেন, এবং সহগগুলা কোথায় চলে যাবে? পাওয়ারে। বাট এখানে যে প্রেশারটা এটা আসলে কোন প্রেশার ভাই? পার্শিয়াল প্রেশার। তাহলে যখন আমার পার্শিয়াল প্রেশারটা বের করতে হয়, আংশিক চাপটা বের করতে হয়, ধরো আমার যদি এর আংশিক চাপ বের করতে হয় তাহলে এটা সমান ফর্মুলা কি ছিল? যে আংশিক চাপ ইকুয়াল টু মোট চাপ পি টোটাল ইনটু হচ্ছে মোল ভগ্নাংশ, এটাকে বলি হচ্ছে আমরা এক্স অফ এ। তাহলে আংশিক চাপ ইকুয়াল টু ফর্মুলা কি আসছে? মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ। তাহলে ভাইয়া মোল ভগ্নাংশ মানে কি ছিল? মোল ভগ্নাংশ হচ্ছে ভাইয়া নিজের মোল ডিভাইডেড বাই সবার মোল। দ্যাট মিন্স এখান থেকে আমি বলতে পারি এর নিজের মোল হচ্ছে এন অফ এ, সবার মোল মানে কি? সবাই মিলে কি ভাইয়া? এন অফ টোটাল। তাহলে এটা সমান আসে এন অফ এ ডিভাইডেড বাই এন অফ টোটাল। ওকে, চলো আমরা কেপি কেসির কনসেপ্টে যাওয়ার আগে কেপি আর কেসির মধ্যে একটা সম্পর্ক আছে,
যে কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। দ্যাট মিনস আমি যদি কখনো কেপি বের করি আমি এই ইকুয়েশন থেকে কেসি বের করতে পারবো, সেমভাবে কেসি থেকে আমি কেপিতে আসতে পারবো। আর এই জায়গায় ভাইয়া আর এর যে ভ্যালুটা আমরা বসাবো এটা কি বলতো 0.0821, আমরা এখানে লিটার অ্যাটমসফিয়ার এককটা ইউজ করবো। আর ডেলেন যেটা আছে এখানে একটা ছোট্ট ভুল হওয়ার জায়গা আছে যে ভাইয়া ডেলেন যেটা, এটা তো আমরা এতটুকু জানি যে উৎপাদের মোল মাইনাস হচ্ছে বিক্রিয়কের মোল, তবে সাবধান আমরা ডেলেনের মধ্যে যে মোলটা হিসাব করবো এটা কিন্তু গ্যাসীয় অবস্থার মোল। তার মানে ধরো আমার একটা বিক্রিয়া এরকম বলছে যে হাইড্রোজেন প্লাস আয়োডিন বিক্রিয়া করে তৈরি করছে 2 হাইড্রোজেন আয়োডাইড। এখন তোমাকে যদি বলা হয় যে ভাই এই বিক্রিয়াটার জন্য ডেলেন কত, তুমি তো চিল্লায় উঠে বলছো যে ভাই ডেলেন তো 0, বাট সাবধান দেখো কি বলছি, কোন অবস্থানে কাজ করবা, গ্যাস। তাহলে আমার উৎপাদের গ্যাসীয় মোল কত, হ্যাঁ 2। আর বিক্রিয়কের জন্য গ্যাসীয় মোল কত বলো তো 1, 2 মাইনাস 1, দ্যাট মিনস ডেলেন কিন্তু এখানে 0 না। হ্যাঁ স্টেটটা একটু খেয়াল করা লাগবে, যদি এখানে তুমি এটারে গ্যাস রাখতা, এটারে গ্যাস রাখলে তখন তোমার ডেলেনটা কি বলো তো 0 আসতো। এবং এখানে আরেকটা জিনিস, যদি কখনো তোমাকে কোশ্চেন করে যে কেপি আর কেসির অনুপাত কত, তা আমরা অনেকে এই টাইপের কোশ্চেন দেখলে যেটা চিন্তা করি যে ভাই আগে আমি কেপি বের করবো দেন কেসি বের করবো, ভাগ করলে তো কেপি কেসি অনুপাত। খেয়াল করো আমার আসলে তো ঝামেলা করা লাগে না, যে কেপি আর কেসি অনুপাত মানে কেপি বাই কেসি ইকুয়াল টু কি আসে বলো তো আর টি টু দি পাওয়ার ডেল এন। তার মানে তোমার যদি কখনো কেপি কেসির অনুপাত বের করতে বলে তুমি আর টি টু দি পাওয়ার ডেল এন দিলেই কিন্তু আমার কেপি কেসির অনুপাতে চলে আসে। আচ্ছা নেক্সট পার্টে আমাদেরকে বলছে সাম্য ধ্রুবক এবং তাপমাত্রা। ভাইয়া আমরা ক্লাসটা শুরু করছিলাম যেখানে যে পানির বিয়োজন ধ্রুবক থেকে শুরু করছিলাম, ওইটা কি ছিল একটা সাম্য ধ্রুবক। এবং সেকেন্ড কোশ্চেন যেটা পড়ছিলাম যে কে ডাব্লিউটা কার সাথে চেঞ্জ হচ্ছিল বলতো, তাপমাত্রার সাথে। এবং তোমাকে একটা কথা কিন্তু বলে রাখছিলাম যে আমরা একটু পরে সামনে ভ্যান টফ এর সমীকরণ পড়বো, ভ্যান টফ আমাদেরকে বলে দিবে যে কিভাবে তাপমাত্রার সাথে সাম্য ধ্রুবকটা চেঞ্জ হয়। তো তোমার যে জিনিসটা মাথায় রাখা লাগবে যে আমাদের সাম্য ধ্রুবক কেপি কেসি যেটাকে আমরা বলতেছি, এই সাম্য ধ্রুবক কিন্তু কেবলমাত্র তাপমাত্রার সাথেই চেঞ্জ হবে। এবং এই যে সাম্য ধ্রুবক এবং তাপমাত্রার যে সম্পর্কটা, এই সম্পর্কটা দিচ্ছে হচ্ছে বিজ্ঞানী ভ্যান টফ। তাহলে আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে ভ্যান টফের সমীকরণ। এবং ভ্যান টফ নিয়ে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ভ্যান টফ কিন্তু কেমিস্ট্রি ইতিহাসের প্রথম মানুষ যে হচ্ছে কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ পেয়েছে। হ্যাঁ এবং সেই নোবেল প্রাইজের পেছনে কিন্তু রাসায়নিক গতিবিদ্যা যে কেমিক্যাল ডাইনামিক্স নিয়ে কাজ করার একটা বড় অবদান ছিল। হ্যাঁ তো ভাইয়া ভ্যান টফের ইকুয়েশনটা কি, ভ্যান টফের ইকুয়েশনটা হচ্ছে লন কেপি ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই আর ইন্টু 1/t প্লাস সি। তাহলে পরিচয়গুলো বলো একটু। কেপিটা কি সাম্য ধ্রুবক, ডেল এইচ হচ্ছে এনথালপির পরিবর্তন, আর মোলার গ্যাস ধ্রুবক, কি কি ভাইয়া তাপমাত্রা। এই যে এখানটা সি দেখতে পারতেছো, সি মানেই তো তুমি বুঝছো ভাই এটা হচ্ছে কনস্ট্যান্ট। কার কনস্ট্যান্ট বলো তো, যেহেতু ভ্যান টফের সমীকরণ পড়তেছি দ্যাট মিনস এটা হচ্ছে ভ্যান টফের সমীকরণের ধ্রুবক। এখন ভ্যান টফ থেকে একটা কোশ্চেন সলভ করার মাধ্যমে আমরা ভ্যান টফের কনসেপ্টটা বুঝি। তোমাকে বলছে লন কেপি বনাম 1/t লেখচিত্র কোন সমীকরণের গ্রাফীয় রূপ, আর তাপমাত্রার পরিবর্তনে কেপি কিভাবে পরিবর্তিত হয়। তো দেখো এই যে লন কেপি বনাম 1/t আমরা কিন্তু বুঝে গেছি যেটা অ্যাকচুয়ালি কার সমীকরণ ইন্ডিকেট করতেছে, ভ্যান টফের সমীকরণ। তো ভ্যান টফের সমীকরণটা আসলে তাপমাত্রার সাথে কেমনে কেপিটা চেঞ্জ করে, চলো এই জিনিসটা আমরা একটু দেখে ফেলি এখানে। ওকে সো বেসিক্যালি আমাদের ভ্যান টফের ইকুয়েশনটা কি ছিল, হ্যাঁ যে লন কেপি ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই আর ইন্টু 1/t প্লাস সি। এখন ভাই যে ডেল এইচটা আছে এই ডেল এইচটা বলতো তাপ উৎপাদী এবং তাপহারীর জন্য এই ডেল এইচের সাইনটা কি ভাই চেঞ্জ হয়ে যায় না। তো একটা তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য তার ডেল এইচটা কি বলতো মাইনাস, এবং একটা তাপহারী বিক্রিয়ানে যখন আমরা কাজ করব একটা তাপহারী বিক্রিয়ার জন্য এই ডেল এইচের সাইনটা কি আসবে ভাই প্লাস। এখন বলো প্লাস মাইনাস ইকুয়েশন কি চেঞ্জ হয়ে যাচ্ছে না। তাহলে চলো আমরা দুইটা সিনারিওর জন্যই একটু ভ্যান টফটা দেখে আসি, ভ্যান টফ কেমনে কাজ করবে। তুমি যদি এখানে ভ্যালুটা ইনপুট দাও লন কেপি ইকুয়াল টু মাইনাস মাইনাসে প্লাস, তাহলে কি আসে ভাইয়া ডেল এইচ বাই আর ইন্টু 1/t প্লাস সি। আর সেমভাবে যদি আমরা এখানেও এটা ইনপুট দিই তাহলে লন কেপি ইকুয়াল টু আসে হচ্ছে
প্লাসে মাইনাসে মাইনাস ডেল এইচ বাই আর ইন্টু 1/t প্লাস হচ্ছে সি। ঠিক আছে, আচ্ছা এখন ভাইয়া আমি যদি একটা লন কেপি বনাম 1/t এর একটা গ্রাফ আঁকতে চাই, তাহলে দেখো গ্রাফটা কেমনে করবা। এই হচ্ছে আমার লন কেপি, এই হচ্ছে আমাদের 1/t। সো লন কেপি বনাম যদি 1/t এর গ্রাফ আঁকতে চাই আমরা, খেয়াল করো আমি এখানে লন কেপিটা কোন অ্যাক্সিসে রাখছি ভাই? ওয়াই অ্যাক্সিসে, তাই এটাকে ধরলাম ওয়াই। 1/t কে কোন অ্যাক্সিসে রাখছো ভাই? এক্স অ্যাক্সিসে, এটাকে ধরলাম এক্স। এবং এক্স এর সাথে যে অংশটা থাকে এতটুকু আমরা বলি ঢাল, এতটুকু হচ্ছে আমার ঢাল এম। তাহলে বাকি আছে কি ভাইয়া? সি। দ্যাট মিনস আমার ইকুয়েশনটা কি আসে বলো তো? ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর গ্রাফটা কেমন হবে? এই যে দেখো একটা সরলরেখা। তবে এখানে একটা ব্যাপার খেয়াল করো যে আমি কিন্তু এই গ্রাফটাকেই যে ওয়াই অ্যাক্সিসে টাচ করতে পারতেছি না। হ্যাঁ, কেন টাচ করতে পারতেছি না? কারণ তুমি যদি একটা গ্রাফকে ওয়াই অক্ষকে টাচ করো তার এক্স এর মান কত হওয়া লাগে বলো তো? 0। বাট এক্স অ্যাক্সিসে আমার এখানে বসে আছে কত বলো তো? 1/t। এই 1/t কি 0 হইতে পারে? না ভাই, 0 হইতে পারে না। দ্যাট মিনস এই গ্রাফটা কিন্তু এখানে টাচ করবে না। হ্যাঁ, আচ্ছা গ্রাফ তো এটার জন্য আঁকলাম, চলো এটার জন্য পাশেরটার জন্য একটা গ্রাফ আঁকাই ফেলি। সেম ভাবে আমি যদি আবারও লনকে 1/t এর গ্রাফ আঁকতে চাই, তাহলে আমার এতটুকু করে বলছে হচ্ছে ওয়াই, এটাকে বলছো হচ্ছে এক্স, এক্স এর সাথের অংশটা কি ভাই? এম। এবং এম এর সাইনটা আবার কি আসছে বলো তো? মাইনাস। দ্যাট মিনস আসছে হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স প্লাস সি। বলো ওয়াই ইকুয়াল টু প্লাস এম এক্স যদি হয় উপরের দিকে, তাহলে তুমি তো বুঝে গেছো ভাই। তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স কোন দিকে হবে? নিচের দিকে। ঠিক আছে, তাহলে আমি তাপ উৎপাদী এবং তাপ হারির জন্য ভ্যান টফ এর যে গ্রাফটা, আগে আমি গ্রাফটা দেখলাম। এখন ভাই আমার তো গ্রাফের সাথে বলছে যে তাপমাত্রার পরিবর্তনে কেপি কেমনে পরিবর্তিত, এটা ব্যাখ্যা করতে বলছে। তাহলে বলো ভাই কেপি কেমনে পরিবর্তিত হয়, এই জিনিসটা আমি বুঝবো কেমনে? তো এই গ্রাফের দিকে একটু তাকাও, যে আমি যদি বাম থেকে ডানের দিকে যাই, চিন্তা করো যে একটা গ্রাফে ভাইয়া উপরের দিকে যাও মানে কি ভ্যালু বাড়তেছে, আবার ডানের দিকে যাও মানে কি বলো তো? ভ্যালু বাড়তেছে। তো আমি যদি এই গ্রাফে বাম থেকে ডানের দিকে যাই, তাহলে দেখো গ্রাফটা কি উপরের দিকে যাচ্ছে না? তো গ্রাফটা উপরের দিকে যাচ্ছে, এটা মিন করতেছে কি বলতো? লন কেপির মানটা কিন্তু এখানে বাড়তেছে। সিমিলার ওয়েতে গ্রাফটা কিন্তু ডানের দিকে যাচ্ছে, তাহলে আমি বলতে পারি এখানে 1/t এর মানটাও কি বলতো? বাড়তেছে। এখন তোমরা বলো হ্যাঁ 1/t যদি বাড়ে, 1/t বাড়লে আমি কি বলতে পারি বলো তো? টি এর মানটা কমতেছে। তাহলে বলো তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য আমরা সম্পর্কটা কি পাইলাম? যে লন কেপি আর টি এর মধ্যে যে সম্পর্ক, এটা কাইন্ড অফ কিসের মতো বলো তো? সমানুপাতিকের মতো সম্পর্ক, সরি ব্যস্তানুপাতিকের মতো সম্পর্ক আছে না, যে এটা বাড়তেছে এটা কি বলতো? কমতেছে। তাহলে আমি কি বলতে পারি? একটা তাপ উৎপাদী বিক্রিয়ায় তুমি যদি তাপমাত্রা হ্রাস করো তার সাম্য ধ্রুবকের মান কি ভাবে? বৃদ্ধি পাবে। এবং তুমি যদি তাপমাত্রা বৃদ্ধি করো তার সাম্য ধ্রুবকের মান কি বলতো? হ্রাস পাবে। ওকে, আচ্ছা এবার নেক্সটটা চলে আসো। আমি যদি এটার জন্য ডিল করি যে তাপ হারির জন্য ইকুয়েশনটা কিভাবে চেঞ্জ করতেছে, সেম ভাবে ভাই আমি বাম থেকে ডানে যাই, গ্রাফ উপরের দিকে যাও মানে ভ্যালু বাড়তেছে, তাহলে নিচের দিকে যাও মানে কি ভ্যালু কমতেছে। তাহলে তুমি যদি বাম থেকে ডানে যাও তাহলে বলো গ্রাফটা নিচের দিকে নামতেছে। দ্যাট মিনস আমাদের যে লন কেপি এই মানটা হচ্ছে কমতেছে। বলো আমার গ্রাফ কোন দিকে যাচ্ছে? ডানে। গ্রাফ যেহেতু ডানে যাচ্ছে তাহলে 1/t এর ভ্যালুটা কি বলো তো? বাড়তেছে। ভাই 1/t বাড়তেছে, এই 1/t বাড়তেছে মানে টি এর ভ্যালু কি ভাই? কমতেছে। তাহলে টি হচ্ছে কমতেছে। তাহলে দেখো লন কেপি আর টি এর মধ্যে যে সম্পর্ক, এটা কিন্তু মোটামুটি আমি বলতে পারি যে কিসের মতো সম্পর্ক আছে? সমানুপাতিক মতো একটা সম্পর্ক দেখাচ্ছে। তার মানে একটা তাপহারী বিক্রিয়াতে তাপমাত্রা যদি হ্রাস পায় সাম্য ধ্রুবকের মানও কি বলতো? হ্রাস পাবে। তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে সাম্য ধ্রুবকের মানটাও কি ভাই? বৃদ্ধি পাবে। এই জিনিসটাই কিন্তু আমরা একদম প্রথম কোশ্চেনে সলভ করে আসছিলাম, যে পানির যে বিয়োজনটা এটা ছিল একটা তাপহারী বিক্রিয়া। তো তাপহারী বিক্রিয়াতে আমি কি বলতে পারি? তাপমাত্রা বৃদ্ধি পেলে সাম্য ধ্রুবক বৃদ্ধি পায়, তাপমাত্রা হ্রাস পেলে সাম্য ধ্রুবক হ্রাস পায়। তো পানির বিয়োজন যেহেতু একটা তাপহারী বিক্রিয়া, তুমি যখন তাপমাত্রা বৃদ্ধি করছো তার আণবিক গুণফল বৃদ্ধি পায়, যদি তাপমাত্রা হ্রাস করো তার আণবিক গুণফল কি ভাইয়া? হ্রাস পায়। তুমি এটা ভ্যান টফ দিয়েও প্রমাণ করতে পারো, আবার তুমি লাসাতের নীতিতে যেভাবে দেখাইছি ওইভাবে এক্সপ্লেন করতে পারো। ঠিক আছে, ওকে নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা এটা বেশ কমন একটা কোশ্চেন, তো এটা সলভ করার আগে আমরা দুটো ছোট্ট কনসেপ্ট একটু শিখে ফেলি। হ্যাঁ খেয়াল করো যে ধরো আমি তোমাকে বললাম যে একটা বিক্রিয়া আসছে এরকম এ থেকে বিক্রিয়াটা আসছে বি, আমরা একদম ভ্যালু দিয়ে বুঝবো। হ্যাঁ তোমাকে বললাম যে ভাই এই বিক্রিয়াটার যে সাম্য ধ্রুবক এটার মান হচ্ছে 10, ঠিক আছে? ভ্যালুতে চলে আসে, আমরা তোমাকে বলছি এই বিক্রিয়াটার সাম্য ধ্রুবক হচ্ছে 10, কেপি হোক কেসি হোক ভ্যালু দেওয়া আছে 10।
তোমারে তোমারে বলা হইলো যে ভাই বিক্রিয়াটা এখন এ থেকে বি না, বিক্রিয়াটা হয়ে গেছে বি থেকে এ। বলো বিক্রিয়া কি আগের মতো আছে না উল্টাই গেছে? বিক্রিয়া উল্টাই গেছে। আমার বিক্রিয়া যদি উল্টায় যায় তখন সাম্য ধ্রুবকও উল্টায় যাবে। দ্যাট মিনস আগে ছিল 10, এখন হয়ে যাবে 1/10। বুঝতে পারছি? তাহলে আমার বিক্রিয়া যদি কখনো উল্টায় যায় তাহলে আমাদের সাম্য ধ্রুবকের মানটাও কি বলতো উল্টায় যাবে। এটা হচ্ছে ধরো আমার কেস 1। ওকে, এখন নেক্সট কেসটা কি ভাই? ধরো এখান থেকে আমার একটা ছোট্ট কনসেপ্ট শিখতে হবে, সেটা হচ্ছে ধরো বিক্রিয়াটা আবারও সে আগের মতো এ থেকে বি। তোমাকে বললাম কে এর ভ্যালু হচ্ছে 10। ওকে, তাহলে এ থেকে বি এর জন্য কে এর ভ্যালু যদি হয় 10, তোমাকে বললাম যে না ভাই তুমি এবার আমাকে 2a থেকে 2b এর জন্য কে এর মান বলো। এখন তাকায় দেখো, তুমি যখন এইখান থেকে এখানে আসছো, এই রিয়াকশনে যখন তুমি আসছো, তুমি পুরা বিক্রিয়ারে কত দিয়ে গুণ করছো ভাইয়া? 2 দিয়ে। মনে রাখবা বিক্রিয়াকে যেটাতে গুণ করব এটা হচ্ছে আমাদের সাম্য ধ্রুবকের পাওয়ারে চলে যাবে। দ্যাট মিনস আগে ছিল 10, এখনো ওর ভ্যালু 10ই থাকবে ফার্স্ট অফ অল। সেকেন্ডলি বলো বিক্রিয়াকে গুণ করেছে কত দিয়ে? 2 দিয়ে। বিক্রিয়াকে 2 দিয়ে গুণ করেছে মানে আমার সাম্য ধ্রুবকের পাওয়ারে কত চলে আসলো? 2। তাহলে এখন তোমার কে এর মান আসছে হচ্ছে 10 স্কয়ার। আচ্ছা, তুমি যদি এই কনসেপ্ট বুঝো, এই ম্যাথ এখন আসলে আমি না বললেও তোমার পেরে যাওয়া উচিত। তোমাকে বলছে এই বিক্রিয়াটার জন্য কেপির যে ভ্যালু দেওয়া আছে, কেপির ভ্যালু দেওয়া আছে হচ্ছে 1/27। আচ্ছা, তোমাকে বলছে এই বিক্রিয়াটার জন্য কেপির ভ্যালুটা কত। আমারে বলো তো ভাইয়া, এখান থেকে যখন আমরা এই বিক্রিয়াতে গেছি, বলো বিক্রিয়া কি উল্টানো হয়েছে কিনা? না ভাই, বিক্রিয়া যা ছিল তাই আছে। নাইট্রোজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া বামে ছিল, অ্যামোনিয়া ডানে ছিল, ঠিক আছে। যেহেতু উল্টানো হয় নাই, তাহলে আমার কেপির ভ্যালুটাও কি বলো তো উল্টাবে না। তাহলে আমি যদি একবার অ্যান্সার লিখতে চাই যে কেপি ইকুয়াল টু হচ্ছে 1/27, এতটুকুই আছে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, সেকেন্ড পোর্শন খেয়াল করো তো ভাইয়া, এখানে এদের সহগ যা ছিল বলো তো, এখানে কি সহগ তাই আছে না চেঞ্জ হয়ে গেছে? ভাই সহগ তো চেঞ্জ হয়ে গেছে। এখন সহগ যেহেতু চেঞ্জ হয়েছে, তাহলে যেটা দিয়ে গুণ করবা এটা কই চলে যাবে? পাওয়ারে। এখন আমরা না অনেকে বুঝি না যে ভাই কত দিয়ে গুণ করছো। সো যারা একটু বুঝতে কষ্ট হয় যে কত দিয়ে গুণ করছো, তুমি যেটা করবা তাকাবা, তাকাই দেখবা যে ভাই এখানে কার সহগ 1 আছে। দেখো তো ভাই কার সহগ 1 আছে? নাইট্রোজেন। তুমি যদি এটা দেখো কার সহগ 1 আছে? নাইট্রোজেনের সহগ হচ্ছে 1। এরপর তুমি দেখবা এই বিক্রিয়াতে সেই নাইট্রোজেনের সহগটা কত বলতো ভাই? এখানে নাইট্রোজেনের সহগ হচ্ছে 1, আর এই বিক্রিয়াতে নাইট্রোজেনের সহগটা কত বলতো? হাফ। দ্যাট মিনস এখান থেকে এখানে যখন এখানে যাবো তখন বিক্রিয়াকে অবশ্যই কত দিয়ে গুণ করেছে বলতো? হাফ দিয়ে। কথা কি বুঝতে পারছি? অনেক সময় মাঝে মধ্যে দ্রুত অ্যান্সার করতে গিয়ে আমরা প্যাচ লাগিয়ে ফেলি যে ভাই কত দিয়ে গুণ করছো। তুমি জাস্ট দেখবা কার 1 আছে, যার 1 আছে তুমি দেখবা তার সহগটা কত। সো 1 ছিল, এখন হয়ে গেছে হাফ। দ্যাট মিনস গুণ করেছে কত দেবে? হাফ দিয়ে। তো যেটাতে গুণ করা হবে এটা কোথায় চলে যাবে বলো তো? পাওয়ারে। 1/27 টু দি পাওয়ার হাফ। দ্যাট মিনস অ্যান্সার কত বলো তো? 1/√27। ঠিক আছে, এই টাইপের কোশ্চেনগুলোও কিন্তু খুব কমন। হ্যাঁ, আচ্ছা নেক্সট বলছে হাইড্রোজেন আয়োডিন উত্তপ্ত করা হয়েছে, অবশ্যই হাইড্রোজেন আয়োডাইড তৈরি হবে এই বিক্রিয়া থেকে, কেসি বের করতে বলছে। আচ্ছা এখন বলো ভাই, যদি আমরা ম্যাথ করা শুরু করি তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে বিক্রিয়া লিখি, হাইড্রোজেন প্লাস আয়োডিন বিক্রিয়া করে হচ্ছে 2 হাইড্রোজেন আয়োডাইড। দেখো কেপিকেসির ম্যাথ কিন্তু সহজ। তুমি এই কেপিকেসির ম্যাথ করার সময় মোস্ট অফ দ্য টাইম তোমার কিছু কমন কাজ আছে, এই কাজগুলোর সিকোয়েন্স যদি আমি ঠিকঠাক বুঝতে পারি, কেপিকেসির ম্যাথ ভাই কোনো ব্যাপারই না। হ্যাঁ, এখন কমন কাজ কি? ফার্স্টে বিক্রিয়া লিখলাম। নেক্সট হচ্ছে ভাই আমরা টাইম ইকুয়াল টু 0 আর টাইম ইকুয়াল টু ইকুইলিব্রিয়ামের জন্য ইনফরমেশনগুলো এটা লিখে ফেলবো। এখন ভাইয়া যখন ইনিশিয়ালি ছিলাম আমার হাইড্রোজেন ছিল কয় মোল বলতো? 25 মোল, এটা হচ্ছে 25 মোল। আর আয়োডিন ইনিশিয়ালি ছিল কত মোল ভাই? 18 মোল, এটা হচ্ছে 18 মোল। আর বলো কিছু না বললে একটা বিক্রিয়ার শুরুতে উৎপাদ কত ভাই? 0, এর উৎপাদ আছে হচ্ছে 0। আচ্ছা এখন আমি যদি ইকুইলিব্রিয়ামের লাইনটা লিখতে চাই, ভাই তুমি সবসময় ধরবা যে এখান থেকে এক্স মোল বিয়োজিত হয়েছে। সবসময় তুমি যদি এখান থেকে এক্স মোল বিয়োজিত হয় তাহলে বলো ছিল 25, ভাই এখান থেকে যদি এক্স মোল বিয়োজিত হয় তাহলে এখন আছে কত বলো তো? 25 মাইনাস এক্স। আচ্ছা তাহলে এখান থেকে কত বলো তো? 18 মাইনাস এক্স। এখন ভাইয়া এর যখন 1 মোল বিক্রিয়া করে, ওর যখন 1 মোল বিক্রিয়া করে, হাইড্রোজেন আয়োডাইড কয় মোল তৈরি হয়? 2 মোল। দ্যাট মিনস ওর যদি এক্স মোল ভাঙে, উৎপাদ তো ভাঙবে না, উৎপাদ তো গড়বে, তাহলে বলো এর কতটুকু তৈরি হবে? 2x। দ্যাট মিনস এটা কত বলো তো? 2x। এই লাইনটা পর্যন্ত আসতে পারলে আমার কিন্তু কেপিকেসির ম্যাক্সিমাম ম্যাথেই আমাদের টার্গেট থাকে এই এক্স এর মানটা বের করে ফেলা। মোস্ট অফ দ্য টাইম দেখবা তুমি কেপিকেসির ম্যাথ করতে গেলে আটকে আসো এই এক্স এর মানটা বের করতে গিয়ে। এখন এই এক্স এর মানটা বের করার জন্য
আমার কোশ্চেনে যে ইনফরমেশনটা দেওয়া আছে খেয়াল করো, কোশ্চেনে বলছে যে 30 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয় কোন অবস্থায়? হ্যাঁ, সাম্য অবস্থায়। এখন বলো তো, আমি কিন্তু বুঝে গেছি যে সাম্য অবস্থায় এখানে বলা আছে কত, 2x। সো সাম্য অবস্থায় যেহেতু 2x এবং এই মানটা দেওয়া আছে কত ভাই, 2x ইকুয়াল টু 13, তাহলে x ইকুয়াল টু কত ভাই, 15। তাহলে x ইকুয়াল টু যদি 15 মোল হয় তাহলে ভ্যালু ইনপুট দাও, এখানে কত আসে 10 মোল, এখানে কত আসে ভাই 3 মোল, আর এটা তো দেওয়াই আছে আগে থেকেই কত ভাই 30 মোল। দেখো আমি কিন্তু সাম্যাবস্থায় সবার ইনফরমেশনগুলো বের করে ফেলছি, এখন আমাকে বের করতে বলছে হচ্ছে কেসি। তাহলে এই ম্যাথ তো আর আমার কাছে কোনো ব্যাপারই না। কেমনে করবা, কেসি ইকুয়াল টু উপরে কে ভাই, উৎপাদ, উৎপাদ কে হাইড্রোজেন আয়োডাইড সহগ 2 স্কোয়ার, তাই না, নিচে হচ্ছে হাইড্রোজেন ইন্টু হচ্ছে আয়োডিন। ওকে, আচ্ছা বলো ভাইয়া ঘনমাত্রা মানে কি ছিল, মোল ডিভাইডেড বাই আয়তন। এখন অনেকে বলো ভাই আয়তন তো দেয় নাই কোশ্চেনে, বলো আয়তন লাগবে তোমার, এই যে উপরে নিচে তুমি যদি ভি ধরো তাহলে ভি আসলে কি কাটাকাটি চলে যায় না, তো চলো করে ফেলি। তাহলে সাম্যাবস্থায় হাইড্রোজেন আয়োডাইডের মোল কত ভাই 30, তাহলে 30 ডিভাইডেড বাই ভি আর স্কোয়ার, নিচে বলো সাম্যাবস্থায় হাইড্রোজেন কত ভাই 10 ডিভাইডেড বাই ভি আর আয়োডিন কত ভাই 3 ডিভাইডেড বাই ভি। তো দেখো এই যে 1/v স্কোয়ার 1/v স্কোয়ার কাটারে চলে গেছে, তাহলে উপরে আছে কত 30 স্কোয়ার আর নিচে আছে কত 10 × 3 মানে কত ভাই 30, 30 স্কোয়ার বাই 30, অ্যাকচুয়ালি অ্যান্সার কত ভাই 30। এই হচ্ছে আমাদের কেসির মান। আচ্ছা এই ম্যাথে তোমাকে যদি বলতো ভাই কেপির মানটা কত, খেয়াল করো তো, কিছু বলে নাই, আরো বলে দিছে আয়োডিনটা হচ্ছে কোন অবস্থায় আছে, বাষ্প। তার মানে এখানে ডেল এন এর ভ্যালুটা কত বলতো, 0। ডেল এন যেহেতু 0 তাহলে কেপি ইকুয়াল টু কি ছিল, কেসি আর টি টু দি পাওয়ার 0। তার মানে কেপি আর কেসির ভ্যালু কি বলতো এখানে সেম, কেসির ভ্যালু 30, কেপির ভ্যালু কত ভাই 30। আচ্ছা নেক্সটে আমাকে কয়েকটা কমন রিয়াকশনের জন্য কেপি কেসির ইকুয়েশন দেওয়া আছে। মোটামুটি ম্যাক্সিমাম টাইমে পরীক্ষায় যখন আসে আমাদের এই ইকুয়েশনগুলোই আসে। হ্যাঁ, এখন এটা আমি অ্যাপ্লাই করব কখন, যদি তুমি দেখো আমাদের কোশ্চেনে আলফাও দেওয়া আছে পিও দেওয়া আছে, দুইটা রাশি দেওয়া আছে, তখন আমরা একদম ডিরেক্ট ফর্মুলা ইউজ করে কিন্তু কেপি বের করে ফেলতে পারি। তাহলে যে তিনটা কমন রিয়াকশন দেওয়া আছে, তিনটা কমন রিয়াকশনের জন্য আমাদের কেপির ফর্মুলাও দেওয়া আছে। আচ্ছা ভাই পাশে তো কেসির ফর্মুলা দেওয়া আছে, তুমি যদি দুইটা মনে রাখতে পারো ভালো, যদি কষ্ট হয় দুইটা মনে রাখতে ভাই তুমি অ্যাটলিস্ট একটা মুখস্থ রাখো, এরপর তুমি কেপি বের করতে পারলে তুমি তো আসলে কেসিও বের করতে পারবা, তাই না। আর এই জায়গাগুলো না আসলে সূত্র প্রমাণ করে আসতে গেলে যে টাইম লাগে আমরা পরীক্ষা হলে এত টাইম পাই না। সো কিছু জিনিসপাতি আছে যেগুলো তুমি মুখস্থ রাখলে আসলে পরীক্ষা হলে তুমি একটু এক্সট্রা অ্যাডভান্টেজ পাবা আর কি। সো এটা কাছাকাছি এরকমই। সো যেহেতু কমন রিয়াকশনগুলোই বারবার আসে, সো আমরা যদি এগুলোর আলফা, এই যে দেখো কোশ্চেনে তোমাকে ম্যাথ করার কিছু নেই, কোশ্চেনে তোমার আলফাও দিবে পিও দিবে, তুমি বসাবা কেপি চলে আসবে। আর কেপি যদি বের করতে পারো ওই কেপি কেসি আর টি টেল যে ফর্মুলা ছিল এটাতে তোমার কেসিটাও কিভাবে বের হয়ে যাবে। ওকে আচ্ছা চলো, এখান থেকে একটা কোশ্চেন দিছে, দেখতে একটু কঠিন লাগতেছে, আসলে খুবই সহজ। বলছে পিসিএল5 ভাঙছে, এই বিক্রিয়ার জন্য আলফা দেওয়া আছে, সাম্য ধ্রুবক দেওয়া আছে, একটা কিছু একটা প্রমাণ করতে বলছে। দেখো পিসিএল5 যখন ভাঙে আগে তুমি তার কেপি লাইনটা বলো তো ভাই, এর কেপি ইকুয়াল টু কি আলফা স্কয়ার পি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা স্কয়ার, তাই না। এখন ভয় পাও না আগেই, হ্যাঁ কোশ্চেন সহজ, এক লাইনের কোশ্চেন এটা। বলো তো এখানে তোমার প্রমাণের দিকে তাকাও, বলছে আলফা ইকুয়াল টু কেপি ডিভাইডেড বাই কেপি প্লাস পি, দ্যাট মিনস তুমি কি ভাই এতটুকু বুঝছো যে আমার কেপি আর পিটাকে একসাথে রাখা লাগবে, এতটুকু বুঝতে বলে তোমার ম্যাথ তো শেষ। তাহলে বলো পিটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কেপি ডিভাইডেড বাই পি ইকুয়াল টু কি ভাই আলফা স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা স্কয়ার। আচ্ছা তাহলে নেক্সট পার্টে কি আসে বলো তো, আমার দেখো কাছাকাছি চলে গেছে কিন্তু কেপি উপরে নিচে কি ভাই কেপি প্লাস পি। তাহলে আমি যদি এই লবের রাশিটা নিচে এখানে যোগ করি তাহলে কি আসে ভাই কেপি ডিভাইডেড বাই কেপি প্লাস পি, সেম কাজটা যদি এখানেও করি তাহলে আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা স্কোয়ার প্লাস কি বলতো আলফা স্কোয়ার। আচ্ছা তাহলে বলো চলে আসছি প্রমাণের লাইনে, এই যে আলফা স্কোয়ার কাটা, তাহলে এখানে কি পাইলাম ভাই আলফা স্কোয়ার ইকুয়াল টু কেপি ডিভাইডেড বাই কেপি প্লাস পি, তাহলে আলফা ইকুয়াল টু কি আসবে রুট ওভার কেপি ডিভাইডেড বাই কেপি প্লাস পি, ডান। ওকে নেক্সট
কোশ্চেন অনেক বড় দেখা যাচ্ছে, ভয় পেও না, অ্যান্সার ছোট। হ্যাঁ, একটা বিক্রিয়া দিছে, দিয়ে বলছে বিক্রিয়াটার মোলার সাম্য ধ্রুবক। ভাইয়া মোলার সাম্য ধ্রুবক এটা মানে আসলে কোনটা বলতো? কেসি। তাই বিক্রিয়াটা কেসি দেওয়া আছে কত বলতো? 5। 1 লিটার পাত্রে 200 কেলভিন তাপমাত্রায় ইনফরমেশন দেওয়া আছে। এখান থেকে তোমাকে প্রথম যে কোশ্চেনটা বলছে মিশ্রণটা সাম্যাবস্থা আছে কিনা, আর না থাকলে কোন দিকে অগ্রসর হবে। তো এই জায়গাটাই আমাদের একটা কনসেপ্ট শেখা লাগবে, সেটা হচ্ছে কিউপিকিউসির কনসেপ্ট। ওকে, চলো একটু কিউপিকিউসিটা আমরা ক্লিয়ার করে আসি। ভাইয়া কিউপিকিউসিটা কি জিনিস? দেখো এতক্ষণ ধরে আমরা পড়ে আসছি হচ্ছে কেপি আর কেসি, হঠাৎ করে তোমার জীবনে চলে আসছে কি বলতো? কিউপিকিউসি। কিউপিকিউসি কি জিনিস? সরি, কিউপিকিউসি মনে রাখবো ভাইয়া, আমরা কেপিকেসি যেভাবে বের করি কিউপিকিউসি কিন্তু একই ওয়েতে বের করব, সেম ভাবে বের করবো। তাহলে ভাই পার্থক্যটা কি বলতো? কেপিকেসি কি ছিল? সাম্য ধ্রুবক না? তো কেপিকেসি যেহেতু ছিল সাম্য ধ্রুবক, তাহলে কেপিকেসি আমরা বের করব হচ্ছে সাম্য অবস্থায়। কেপিকেসি আমরা বের করব কোন অবস্থায়? হ্যাঁ, সাম্য অবস্থায়। আর কিউপিকেসি আমরা বের করব হচ্ছে যে কোনো অবস্থায়। তার মানে তুমি যে কোনো অবস্থায় উৎপাদ আর বিক্রিয়কের যে ঘনমাত্রা বা চাপ দিয়ে যে রেশিওটা বের করবে এটাকে আমরা কি বলি? কিউপিকিউসি। এই কিউপিকিউসিটাই যখন আমরা সাম্যাবস্থায় যে বের করব, যখনই এই জিনিসটা আমি বের করব কোন অবস্থায়? ভাই সাম্যাবস্থায়, তখনই তুমি তাহলে কি নামে ডাকবা? কেপিকেসি। ঠিক আছে, তাহলে সাম্যাবস্থায় গেলে আমাদের কিউপিটারে আমরা কি নামে ডাকতেছি? কেপি। কিউসিটাকে কি নামে ডাকতেছি বলতো? কেসি। আচ্ছা, এখন কিছু কন্ডিশন আছে যে ভাই কিউ লেস দেন কে হইলে কোন দিকে যাবে, কিউ গ্রেটার দেন কে হইলে কোন দিকে যাবে। এই জিনিসটাকে যদি আমরা একটা সংখ্যা রেখা দিয়ে বুঝতে চাই, বলতো ভাই প্রতিটা বিক্রিয়ার জীবনের লক্ষ্য কি থাকে? সাম্যাবস্থায় যাওয়া। এখন প্রতিটা বিক্রিয়ার জীবনের লক্ষ্য যদি থাকে সাম্যাবস্থায় যাওয়া, তাহলে বলতো এই প্রতিটা কিউপিকিউসি এরা আসলে কি হইতে চাই? কেপিকেসি হইতে চাই। এখন আমি যদি সেন্ট্রালে কে রাখি, কে কেন লিখলাম? কারণ কেপির জন্য সেম কনসেপ্ট, কেসির জন্য সেম কনসেপ্ট, এই জন্য কে লিখলাম। তো তোমার আমি বললাম যে ভাইয়া, তোমাকে বললাম যে কিউ লেস দেন কে, তোমাকে বললাম কিউ লেস দেন কে, তাহলে বলো তো এই কিউটাকে আমরা কোথায় বসাবো? কে এর ডানে নাকি বামে? ভাই বামে বসাবো, তাহলে এই হচ্ছে আমার কিউ। এখন তুমি কি বলছো? প্রতিটা বিক্রিয়া কই যেতে চাই? সাম্যাবস্থায়। তাহলে প্রতিটা কিউ আসলে কি হইতে চাই? কে হইতে চাই। বলো ভাইয়া, কে হইতে চাইলে ও কোন দিকে যাবে? পেছনে যাবে না সামনে যাবে? ভাই সামনে যাবে। যেহেতু সামনে যাবে, তাহলে ডিরেকশন কোন দিকে বলো তো? ফরওয়ার্ড। ডিরেকশন হচ্ছে ফরওয়ার্ড, সম্মুখমুখী। এবং একটু পরে কিন্তু আমরা এটা নিয়ে একটা ডিরেক্ট ম্যাথ করব, মনে রাখবা। যদি ডিরেকশন ফরওয়ার্ড হয়, তখন আমরা কোশ্চেনে যে ডিরেকশনটা দেওয়া আছে, তখন কোশ্চেনে রিয়াকশনের যে ডিরেকশনটা দেওয়া আছে এটা নিয়েই কাজ করব। ভাই এটা বুঝি না, একটু পরে বুঝবো ম্যাথে। হ্যাঁ, আর যদি কখনো এরকম হয়, জাস্ট উল্টা সিনারিওটা চিন্তা করো, যদি এরকম হয় যে কিউ গ্রেটার দেন কে। হ্যাঁ, কিউ গ্রেটার দেন কে মানে কিউ এবার কোথায় আছে বলো তো? এইখানে। এখন বলো কিউ কি কিউ থাকতে চায় না কে হইতে চাই? ভাই কে হইতে চাই। কে যদি হইতে হয় তার এবার কোন দিকে আসতে হবে বলো তো? পেছনের দিকে। তাহলে যদি পেছনের দিকে আসে, তখন আমরা এটাকে কি বলি বলো তো? এটা হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড রিয়াকশন। ব্যাকওয়ার্ড রিয়াকশন। এবং যদি কখনো আমরা দেখি যে রিয়াকশনটা ব্যাকওয়ার্ড, ইন দ্যাট কেস আমরা যেটা করব, কোশ্চেনে যে ডিরেকশনটা দেওয়া থাকবে এটাকে ভাই উল্টাই নেওয়া লাগবে। বুঝতে পারছি? তাহলে যদি অ্যান্সার আসে ফরওয়ার্ড রিয়াকশন, আমরা কোশ্চেনে দেওয়া ডিরেকশন নিয়েই কাজ করব। যদি অ্যান্সার আসে ব্যাকওয়ার্ড রিয়াকশন, আমরা কোশ্চেনের ডিরেকশনটাকে উল্টাই নিয়ে কাজ করব। হ্যাঁ, আচ্ছা, এখন এই ম্যাথে তোমাকে কি বলছে? কেসি দেওয়া আছে, ইনফরমেশন দেওয়া আছে, দিয়ে তোমাকে এই বিক্রিয়ার জন্য আগে বলছে সাম্যাবস্থা আছে কিনা। দেখো এক লাইনের ক্যালকুলেশন। তো সাম্যাবস্থা আছে কিনা বের করার জন্য আমরা একটু কিউসিটা বের করে ফেলি, কারণ আমার তো কোশ্চেনে কেসি দেওয়া আছে। তাহলে হ্যাঁ, কিউসি ইকুয়াল টু বলো, উপরে কে? উৎপাদ, নিচে বিক্রিয়ক। বের করার ওয়ে কিন্তু সেম। তাহলে উৎপাদ হচ্ছে এম, এম এর ঘনমাত্রা বসাতে হবে। এখন এম এর মোল দেওয়া আছে 2 মোল, এবং কিউ যেহেতু বের করতেছো, বলো ভাই এখন কি আর তোমার সাম্যাবস্থায় যেতে হবে? না ভাই, যেখানে আছে এটা নিয়ে কাজ করব। তাহলে 2 ডিভাইডেড বাই আয়তন বলছে কয় লিটার? 1 লিটার 1। আর নিচে এ দেওয়া আছে, ও আচ্ছা এটা আবার স্কোয়ার, কারণ এর সহগে যে 2 দেওয়া আছে। তাহলে এ এর জন্য কি বলতো? 2 ডিভাইডেড বাই 1 তার স্কোয়ার। আর বি এর জন্য বলছে, বি এর জন্য 2, তাহলে 2 ডিভাইডেড বাই হচ্ছে 1, তাই না? এখন বলো তো ভাইয়া, এই যে এটা কাটাকাটি গেলে কিউসির ভ্যালু কত আসে? হাফ।
কিউসির ভ্যালুটা আসছে হচ্ছে আমাদের হাফ, এবং কোশ্চেনে দেওয়া আছে কেসির ভ্যালুটা কত বলো তো 5। তার মানে আমি কি বলতে পারি, আমাদের এখানে কিউসি লেস দেন কি ভাইয়া কেসি। কিউসি যেহেতু লেস দেন কেসি, তো কিউসি লেস দেন কেসি হলে ডিরেকশন কোন দিকে যাবে দেখে আসছি একটু আগে, দেখো তো কিউসি কিউ লেস দেন কে, এখন কোন দিকে যাবে বলো তো ফরওয়ার্ড। দ্যাট মিনস এটা কিন্তু একটা সম্মুখমুখী বিক্রিয়া। তাহলে ফার্স্ট কথা সাম্যাবস্থা আছে কিনা বলো, আমার কিউ আর কে এর মান কি সেম আসছে না ভাই, তাহলে সাম্যাবস্থা এক আছে না। এখন না থাকলে বিক্রিয়াটা কোন দিকে যাবে বের করে ফেলছি, বিক্রিয়া কোন দিকে যাবে বলো তো ফরওয়ার্ড। সো বিক্রিয়ার ডিরেকশনটা হচ্ছে ফরওয়ার্ড সম্মুখমুখী রিঅ্যাকশন। আচ্ছা নেক্সটে বলছে বিক্রিয়া পাত্রের আয়তন কত হলে এই অবস্থায় বিক্রিয়াটা সাম্যাবস্থায় থাকতো। আচ্ছা আগে আমাকে বলো তো ভাইয়া, সাম্যাবস্থায় থাকতো মানে তখন আমার কিউসিটা কি কেসি সমান হয়ে যেত না। দ্যাট মিনস আমরা একটু আগে যে ম্যাথটা করছিলাম ওইখানে কিউসির ভ্যালুটা এবার কত হয়ে গেছে বলো তো কেসির সমান। দ্যাট মিনস কত হয়ে গেছে ভাই 5, কেসি তো 5ই ছিল না, হ্যাঁ কেসি হচ্ছে 5। এখন তোমাকে বলছে যে আয়তন কত হবে, আয়তন বের করতে বলছে। তো আয়তন যদি বের করতে হয় তাহলে আমার মূল তো দেওয়া আছে কত ভাইয়া 5 ইকুয়াল টু হচ্ছে 2 ডিভাইডেড বাই ভি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2 ডিভাইডেড বাই ভি স্কোয়ার, এই হচ্ছে 2 ডিভাইডেড বাই ভি। সেম জাস্ট আমার ভিটা বের করতে হবে। এখন ভাইয়া এটা এটা বাদ, তাহলে বলো এখানে ক্যালকুলেশন করলে ভি ইকুয়াল টু কত বলো তো 10 লিটার। তাহলে আয়তন যদি 10 লিটার হইতো তখনই কি আমাদের কিউসির মানটা 5 হয়ে যেত, দ্যাট মিনস কেসির সমান হয়ে যেত। এরকম অবস্থা আমরা বলতাম বিক্রিয়াটা কই থাকতো বলো তো সাম্যাবস্থায় থাকতো। আচ্ছা আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। নেক্সট কোশ্চেন বলছে একটা বিক্রিয়া দেওয়া আছে মোলার সাম্যদ্রব্য। এই মোলার সাম্যদ্রব্য কোনটা, কেপি না কেসি? পড়ে আসছি মোলার সাম্যদ্রব্য হচ্ছে আমাদের কেসি। তাহলে কোশ্চেনে আমাদের ভাই কেসি দেওয়া আছে। 1 লিটার পাত্রে হাবিজাবি কথাবার্তা বলছে, বলছে সাম্যাবস্থায় বি এর ঘনমাত্রা কত। এখানে একটা টুইস্ট আছে। আগের কোশ্চেনে তোমাকে যেহেতু কোশ্চেন দিয়ে ডিরেকশন বের করতে বলছে, তুমি এতটুকু বুঝছো যে এখানে কিউসির মান বের করে আমার ডিরেকশনটা বলতে হবে। ভাইয়া এই কোশ্চেনে কোথাও কি কিউসির কথা বলছে না, তো বলে নাই। তাহলে আমি বুঝবো কেমনে যেটা কিউপি কিউসির ম্যাথ? মনে রাখবা নর্মালি মোস্ট অফ দ্য টাইম আমাদের ম্যাথগুলো যে আমরা করি এখানে উৎপাদের ইনিশিয়াল ইনফরমেশনটা ক ধরে রাখি আমরা 0। বাট যদি তুমি দেখো যে আমার বিক্রিয়ক উৎপাদ সবার ইনফরমেশন দেওয়া আছে, যদি দেখো বিক্রিয়ক উৎপাদ সবার জন্যই কোশ্চেন ইনফরমেশন দেওয়া আছে, এরকম সিচুয়েশনে ভাইয়া অবশ্যই কিউপি কিউসি বের করে আমরা কম্পেয়ার করবো যে ডিরেকশনটা ঠিক আছে কিনা। ঠিক আছে, সো ম্যাথে চলে যাই। তোমাকে ম্যাথে বলছে যে এ এখান থেকে তৈরি করছে হচ্ছে বি। আচ্ছা বলো তো আমার ইনিশিয়াল যে অবস্থা নিয়ে কাজ করতেছে এখানে বলছে এটা আছে 0.5 মোল আর বি আছে হচ্ছে 0.1 মোল। তাহলে 0.5 0.1 বলো তো ভাইয়া শুরুতেই কি আমার সবার জন্য ইনফরমেশন দেওয়া আছে, তাহলে এই ইনফরমেশনটা ইউজ করে আমি আগে এই বিক্রিয়াটার কিউপি কিউসিটা বের করে নিব। এখন ভাইয়া যেহেতু কোশ্চেনে দেওয়া আছে কেসি, কম্পেয়ার করবা কার সাথে কিউসির সাথে, তাহলে বলো এই অবস্থায় আগে কিউসিটা বের করে ফেলি। কিউসি ইকুয়াল টু কি ভাইয়া উপরে উৎপাদ নিচে হচ্ছে বিক্রিয়ক। তাহলে উৎপাদ দেওয়া আছে হচ্ছে 0.1, আয়তন আবারও 1, তাহলে 0.1 ডিভাইডেড বাই 1 আর এটা হচ্ছে 0.5 ডিভাইডেড বাই 1। সো কিউসির ভ্যালু কত ভাইয়া 1/5। বলো কিউসি হচ্ছে 1/5, কেসির মান হচ্ছে 2। সো বলতে পারি কি বলতো কিউসি লেস দেন কেসি। যেহেতু কিউসি লেস দেন কেসি তাহলে ভাইয়া কিউসি লেস দেন কেসি মিন করতেছে কি বলতো আমাদের ডিরেকশনটা কোন দিকে যাবে সম্মুখমুখী। সম্মুখমুখী মানে তোমার কি বলছি কোশ্চেনে যে ডিরেকশন দেওয়া আছে ঠিক আছে, আমরা এই ডিরেকশনটা নিয়েই কাজ করব। তাহলে আমি যদি এখন আমার ইকুইলিব্রিয়ামের লাইনটা লিখতে চাই বলো তো ইকুইলিব্রিয়ামে গেলে কি হবে 0.5, সবসময় কি বলছিলাম কয় মোল ভাঙবে এক্স, তাহলে যেহেতু সহগ 1ই আছে তাহলে কি 0.5 মাইনাস এক্স। ভাইয়া বিক্রিয়ক তো ভাঙে, উৎপাদ কি ভাঙে না গড়ে? গড়ে। তাহলে বলো এটা ছিল 0.1 গড়ছে এক্স পরিমাণ, তাহলে কত বলো তো 0.1 প্লাস এক্স। কিউপিকিউসি বাদে নর্মালি যখন আমরা এটা 0 ধরতাম তখন কিন্তু ইনিশিয়ালি 0 থাকতো, তাই আমরা শুধু এক্স 2x এভাবে বলতাম। বাট এখন ইনিশিয়ালি কত আছে ভাইয়া 0.1, দ্যাট মিনস ওর ইকুইলিব্রিয়াম যে অবস্থাটা ওর ইকুইলিব্রিয়ামে কত বলো তো এটা 0.1 প্লাস এক্স। আচ্ছা এটা যদি আমার ইকুইলিব্রিয়াম হয় তাহলে বলছে সাম্যাবস্থায় বি এর ঘনমাত্রা কত। তাহলে ভাই তোমার অ্যান্সারটা আসলে কি বলো তো বি এর ঘনমাত্রা মানে
বি এর মোল, তাহলে সাম্যাবস্থায় বি এর মোল কত 0.1 প্লাস এক্স ডিভাইডেড বাই এখানে যে আয়তন দেওয়া আছে এটা কত বলো তো 1। দ্যাট মিনস বি এর ঘনমাত্রা বের করতে গেলে তোমার আসলে কার মান বের করতে হবে, এক্স এর মান। আচ্ছা এক্স এর মানটা কেমনে বের করা যায় দেখো তো, কোশ্চেনে আমাকে কেসি বলে দিচ্ছে না, বুঝতে? তাহলে কেসি ইকুয়াল টু কি বলতে পারো 0.1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1, নিচে হচ্ছে 0.5 মাইনাস এক্স ডিভাইডেড বাই কত ভাইয়া 1, বুঝছে? আচ্ছা এখন দেখো আমাদের কেসির মানটা কত বলছে 2, তাহলে কেসির মান হচ্ছে আমাদের এখানে যদি ইনপুট দেই তাহলে 2 ইকুয়াল টু 0.1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 0.5 সরি 0.1 প্লাস এক্স ডিভাইডেড বাই 0.5 মাইনাস এক্স। আচ্ছা তাহলে পরে কি আসে হ্যাঁ 2 গুণ করে দাও, তাহলে 1 মাইনাস 2x ইকুয়াল টু হচ্ছে 0.1 প্লাস এক্স। এখন 2xটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে কত হয় 3x, 0.1টাকে এই পাশে নিয়ে আসো, তাহলে আসে হচ্ছে 0.9। দ্যাট মিনস এর পরের লাইনে আমরা পাচ্ছি হচ্ছে 3x ইকুয়াল টু 0.9, 1 মাইনাস 0.1, তাহলে ভাইয়া x ইকুয়াল টু কত 0.3। বলো কাজ হয়ে গেছে না? x এর মান যদি বের করে ফেলো, এই যে x এর মান চলে আসছে 0.3, এই x এর মানটা এখানে বসাই দিলেই কি ভাই আমার ঘনমাত্রা চলে আসছে, তাহলে 0.1 প্লাস 0.3 কত ভাই 0.4। তাহলে এটাই হচ্ছে আমাদের বি এর ঘনমাত্রা, ঠিক আছে? ওকে নেক্সট কোশ্চেনে চলে যাই। একটা বিক্রিয়া দেওয়া আছে নাইট্রোজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া, এখান থেকে কিছু কোশ্চেন বলছে। তো এটা বেসিক্যালি হচ্ছে ওই যে আমাদের রাসায়নিক গতিবিদ্যার যে পার্ট, এই পার্টের কোশ্চেন। তোমাকে বলছে সময়ের সাথে নাইট্রোজেন আর অ্যামোনিয়ার পরিবর্তনটা গ্রাফে দেখাতে বলছে। আচ্ছা আর হচ্ছে দুইটার জন্যই যে ফরওয়ার্ড রিয়াকশনের যে রেট, এই রেট রিয়াকশনটা লেখা লাগবে। ওকে বলো তো ভাইয়া, তো দেখাই যাচ্ছে এই বিক্রিয়ায় নাইট্রোজেন হচ্ছে বিক্রিয়ক, অ্যামোনিয়া হচ্ছে উৎপাদ। তো আমরা কি জানি একটা বিক্রিয়ায় ইনিশিয়ালি বিক্রিয়কের পরিমাণটা বেশি থাকে, বিক্রিয়কেরটা কমতে থাকে, উৎপাদেরটা কি বলতো বাড়তে থাকে। সো এক নাম্বারটা যদি আমরা এখানেই করে ফেলি কি পরিবর্তনের পরিবর্তন, তাহলে যদি এই যে তাহলে এখান থেকে হচ্ছে সময়ের সাথে যদি আমরা পরিমাণের চেঞ্জটা দেখাই, বলো নাইট্রোজেন ইনিশিয়ালি ছিল বেশি, এটা আস্তে আস্তে কমবে, নাইট্রোজেন নিচের দিকে নামবে। আর অ্যামোনিয়া উৎপাদ, সো উৎপাদেরটা কি হয় আস্তে আস্তে উপরের দিকে যাবে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের পরিমাণ সময়ের সাথে যে ওদের পরিমাণের যে চেঞ্জটা, এটা হচ্ছে আমাদের এই যে বিক্রিয়ক নাইট্রোজেন, এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়া, ঠিক আছে? আচ্ছা নেক্সটে বলছে দুইটার জন্যই সম্মুখমুখী বিক্রিয়ার যে হার লিখতে হবে। সো খেয়াল করো যে বিক্রিয়ার হার যদি আমরা দেখি যে নাইট্রোজেনের বিক্রিয়ার হার কি হয় ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই সময়, আর অ্যামোনিয়ার বিক্রিয়ার হার কি আসে ভাইয়া অ্যামোনিয়ার ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই সময়, তাই তো? আচ্ছা এখন এখানে একটা ছোট্ট ব্যাপার খেয়াল করো যে নাইট্রোজেনের যখন 1 মোল বিক্রিয়া করে অ্যামোনিয়ার তখন 2 মোল তৈরি হয়, তাই না? তাহলে বলতো নাইট্রোজেনের 1, অ্যামোনিয়া হচ্ছে 2, তাহলে অ্যামোনিয়াকে ওর থেকে দ্বিগুণ হারে বিক্রিয়া করতেছে না? তো তুমি যদি দুইটাকে সমান লিখতে চাও, খেয়াল করো এখন এই অবস্থায় যদি দুইটাকে সমান লিখি কিন্তু ব্যালেন্স হচ্ছে না ঠিকঠাক মতো, কারণ ওর যখন 1 বিক্রিয়া করে ওর তখন 2 বিক্রিয়া করে, ওর যখন 10 বিক্রিয়া করে ওর তখন 20 বিক্রিয়া করে। দ্যাট মিনস এই নাইট্রোজেনের যে বিক্রিয়ার হার এটা কিন্তু অ্যামোনিয়ার বিক্রিয়ার হার কি বলতো অর্ধেক। তাহলে আমি কি বলতে পারি দেখো তো ভাই নাইট্রোজেনের বিক্রিয়ার হার ইকুয়াল টু এইটার বিক্রিয়ার হার ইকুয়াল টু হচ্ছে হাফ অফ অ্যামোনিয়ার বিক্রিয়ার হার। সো তুমি জিনিসটা এভাবে চিন্তা করতে পারো, আবার তুমি ভেবে বলতে পারো যে ভাইয়া আমরা বিক্রিয়ার হার লেখার সময় সহগ যেটা থাকবে সহগটাতে ভাগ করে দিব। তাহলে বলো নাইট্রোজেনের সহগ ছিল 1 আর এখানে অ্যামোনিয়ার সহগ 2, এটাতে ভাগ করে রাখছি, প্রথম কথা। সেকেন্ড কথা বলো দুইটাকে যে সমান লিখছো, এখন আমরা কি জানি মাত্র কি দেখলাম বিক্রিয়কেরটা হচ্ছে আস্তে আস্তে কমে, উৎপাদেরটা কি ভাই আস্তে আস্তে বাড়ে। এখন দুইটা যে সমান এটা তো নেগেটিভ ভ্যালু, তো দুইটা যদি সমান বোঝাইতে হয় এর আগে কি দিতে হয় একটা নেগেটিভ সাইন দিই। এই নেগেটিভ সাইনটাকে তুমি দুইভাবে এক্সপ্লেন করতে পারো, একটা হচ্ছে এই এতটুকুর ভ্যালু আসবে নেগেটিভ,
এটার আগে তুমি একটা নেগেটিভ দুইটাকে পজিটিভ বানাই ফেলতেছো, দ্যাট মিনস দুইটা এখন সমান বলতে পারতেছো। আবার তুমি এভাবেও চিন্তা করতে পারো যে ভাই বিক্রিয়কটা কমতেছে, উৎপাদটা বাড়তেছে, তো এটা যেহেতু বাড়তেছে তুমি যদি এটাকে প্লাস বলো তাহলে কমতেছে মানে এটা অবশ্যই কি বলতো মাইনাস। সো এটা হচ্ছে বিক্রিয়কের বিক্রিয়ার হার, এটা হচ্ছে আমার উৎপাদের বিক্রিয়ার হার। নেক্সট কোশ্চেনে বলছে এই বিক্রিয়াটার সাম্যাবস্থার উপর তাপ এবং চাপের প্রভাবটা কি হবে। ভাই লাস্ট এতেলিয়ার কোশ্চেন, সেই ক্লাস 9-10 থেকে করে আসছি আমরা। চলো আরেকবার করে ফেলি এটা। তাহলে আমার বিক্রিয়াটা কি ছিল, নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন বিক্রিয়া করে হচ্ছে 2 অ্যামোনিয়া, এবং আমাদের ΔH বলছে -92 কিলোজুল, তাই তো। আচ্ছা এখন এই বিক্রিয়ায় তুমি যদি তাপ আর চাপের প্রভাব পড়ো, ফার্স্টে আসো টেম্পারেচারের ইফেক্টটা কি, এটা তো আমরা অনেকভাবে ব্যাখ্যা করতে পারি। হ্যাঁ, সো তুমি যদি একটু অন্যভাবে দ্রুত অ্যান্সার করতে চাও, সো খেয়াল করো এইগুলো দ্রুত অ্যান্সার করা হচ্ছে তোমার কাছে দুইটা অপশন, হয় ভাইয়া তাপমাত্রা বাড়াবো, না হলে কি বলতো তাপমাত্রা কমাবো, অপশন দুইটা। আচ্ছা এখন কখন কি হবে তুমি মনে রাখবা যে আমার অ্যান্সার যদি প্লাস আসে তখন আমরা এটাকে বলবো হচ্ছে এটা একটা ফরওয়ার্ড রিঅ্যাকশন, এবং অ্যান্সার যদি মাইনাস আসে তখন এটাকে আমরা বলবো এটা হচ্ছে একটা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। ফরওয়ার্ড আর হচ্ছে ব্যাকওয়ার্ড। এখন ভাই এটাতে আমার কাজ কি বলো, যে এই বিক্রিয়াটায় তোমার যে ΔH এর সাইনটা কি বলতো মাইনাস, তাই লিখলাম হচ্ছে মাইনাস, ভালো মতো বুঝছো ΔH এর সাইনটা মাইনাস, লিখলাম হচ্ছে মাইনাস, ইনটু বলো তুমি এখানে ভাইয়া তাপমাত্রা বাড়াইছো, এই যে তাপমাত্রা বাড়ানো হয়েছে এই তাপমাত্রা বাড়ানোটাকে তুমি সিম্বলাইজ করবা কি দিয়ে, মাইনাস দে না প্লাস দে, অবশ্যই প্লাস দে। তাহলে ΔH এর সাইনটা হচ্ছে মাইনাস, তাপমাত্রা বাড়ছে, এটা হচ্ছে কি বলতো প্লাস। তাহলে ভাইয়া প্লাসে মাইনাসে বাচ্চাদের জিনিস, প্লাসে মাইনাসে কি বলতো মাইনাস, তাহলে ডিরেকশনটা কোন দিকে যাবে এখানে ব্যাকওয়ার্ড। তাহলে এই বিক্রিয়াটায় তুমি যদি তাপমাত্রা বৃদ্ধি করো তখন আমার সাম্যাবস্থাটা কোন দিকে যাবে পশ্চাৎমুখী, যদি তাপমাত্রা হ্রাস করো দেখো সেম ভাবে আমার এইখানে ΔH এর সাইনটা কি ছিল ভাইয়া মাইনাস, ইনটু তাপমাত্রা কমাইছো, এই তাপমাত্রা কমানোটারে কি বলবা মাইনাস, তাহলে বলো মাইনাসে মাইনাসে কি আসে ভাইয়া প্লাস, দ্যাট মিনস এবার কোন দিকে যায় বলো তো ফরওয়ার্ড। এটা তো আসলে আমরা পড়েই আসছি যেটা তাপ উৎপাদী বিক্রিয়ায় তুমি যদি তাপমাত্রা বৃদ্ধি করো সাম্যাবস্থা পশ্চাৎমুখী, তাপমাত্রা যদি হ্রাস করো তাহলে সাম্যাবস্থা কোন দিকে ভাইয়া সম্মুখমুখী। আচ্ছা টেম্পারেচার ইফেক্ট গেল, এবার আসো প্রেসারের ইফেক্ট। প্রেসারের ইফেক্ট আমরা কি দিয়ে ব্যাখ্যা করি, মোল দিয়ে, বলো এখানে আমার বিক্রিয়ক কয় মোল আছে 1 3 কয় মোল আছে ভাই 4 মোল, উৎপাদ কয় মোল আছে বলো তো 2 মোল, সো আমার এটা আছে 4 মোল, এটা আছে হচ্ছে 2 মোল। এখন তুমি লাসাতেলের এই চাপের ইফেক্ট ক্যালকুলেশন করার সময় সহজে মনে রাখবা যে কোনো কিছু যদি আমরা বৃদ্ধি করি, যে কোনো কিছু তুমি যদি বৃদ্ধি করো তাহলে ডিরেকশনটা যাবে হচ্ছে বেশি থেকে কমের দিকে, ঠিক আছে সহজ কথা। তাহলে বলো এখানে বিক্রিয়কটা হচ্ছে বেশি, উৎপাদনটা কি বলো তো কম, তাহলে তুমি যদি চাপ এখন বৃদ্ধি করো তাহলে চাপ বৃদ্ধি করলে ডিরেকশন কোন দিকে যাবে বেশি থেকে কম, বেশি থেকে কম মানে কোন দিকে বলো তো ফরওয়ার্ড। তাহলে এই বিক্রিয়ায় চাপ বৃদ্ধি করলে যাবে হচ্ছে সম্মুখমুখী, ভাইয়া বৃদ্ধি করলে যদি সম্মুখমুখী হয় হ্রাস করলে কোন দিকে বলো তো পশ্চাৎমুখী, সো চাপ হ্রাস করলে এটা যাবে হচ্ছে ব্যাকওয়ার্ড, ঠিক আছে ওকে। আরেকটা কোশ্চেন ছিল, তাহলে এ গেছে বি গেছে, বলছে সাম্য ধ্রুবকের উপর প্রভাবকের কোনো প্রভাব আছে কিনা, বলো পড়ে ফেলছি। সাম্য ধ্রুবক কেপিকেসি এটা শুধুমাত্র চেঞ্জ হইতো কার সাথে বলো তো তাপমাত্রার সাথে, সো সাম্য ধ্রুবকের উপর প্রভাবকের কোনো প্রভাব নেই। সাম্য ধ্রুবক কার সাথে চেঞ্জ হয় তাপমাত্রার সাথে, কার ইকুয়েশন থেকে পড়ছে এটা ভ্যান হফের সমীকরণ। ওকে সো দেখতে দেখতে আমাদের ক্লাস শেষের দিকে চলে আসছে, সো ক্লাস শেষ, তোমরা ভালো থাকো, ভালো মতো পড়াশোনা করো, আল্লাহ হাফেজ।